Guys, welcome back to another blog. আমি ফয়সাল হাসনাত চলে এসেছি আরেকটি ব্লগ নিয়ে। অনেকদিন পর বললাম, আসলে এই ব্লগটা মেইনলি হলো আমার ইউএস ইমিগ্রেশনের জার্নি নিয়ে। আফটার ডিকিউ আমি কি কি ফেস করছি, কি কি অবস্ট্রাকলস এর উপর দিয়ে গেছি, কিভাবে কি হয়েছে না হয়েছে, এটা শর্ট ফর্ম আমি বলি। আমার অ্যাপ্লাই হয়েছে 2015 সালের নভেম্বরের 3 তারিখে। আমার আম্মু আমার জন্য অ্যাপ্লাই করেছে F2A ক্যাটাগরিতে। পরবর্তীতে আমি এইজড আউট হয়ে F2B তে চলে আসি 2017 নভেম্বরের 27 তারিখে। লং স্টোরি। দেন আমি 2020 সালে যখন কোভিড হিট করে মে মাসে 27 তারিখে 29 তারিখে যাই, আমি ওয়েলকাম লেটার পাই। তারপর আমার ডিকিউ হয়। ডিকিউ হওয়ার পরে যে জার্নিটা আছে সেটা এখানে শেয়ার করা হয়েছে। ভিডিওটা অনেক লং, অনেকের বোর লাগতে পারে, আবার অনেকে দেখতেও পারেন। সো এটাই হলো আমার অনেকদিন পর একটা কামব্যাক ভিডিও। মানে ব্লগিং এর ক্ষেত্রে অনেক গ্যাপ পড়ে গেছে, অলমোস্ট 2-2.5 বছর বা 3 বছরের মতো একটা গ্যাপ পড়ে গেছে, লং ভিডিও দিই না। সো এই তো। আর আমি আমার ডিটেলস আস্তে আস্তে শেয়ার করবো। আমি কিভাবে অ্যাপ্লাই হলো, কতদিন লাগলো, কি কি ডকুমেন্টস দিয়েছি, কিভাবে কি হয়েছে। এই জার্নিতে জাস্ট আমার ইন্টারভিউ লেটার পর্যন্ত দেওয়া আছে। পরবর্তীতে আরেকটা ভিডিও আপলোড হবে যে আমি কিভাবে ভিসা পিক করি, তারপরে কিভাবে আমি আমেরিকাতে যাই। সো আশা করি এই জার্নিতে আপনারা আমার সাথে থাকবেন। সো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। আশা করি আপনাদের এই জার্নিটা ভালো লাগবে। সো জার্নি বিগিনস নাও। এই ভিডিওটা টোটালি র্যান্ডমলি শ্যুট করতেছি, মন ভালো নাই। ডকুমেন্টস কোয়ালিফাইড হয়েছে 2021-এর 1 মার্চ, এখন চলে 21 সেপ্টেম্বর, 7 মাস রানিং। এখন আমার প্রায়োরিটি রেট কারেন্ট হয়নি। ফ্রাস্ট্রেশন কাজ করতেছে অনেক। এর উপরে আম্মু চলে আসছে, ঝামেলা টোটালি সব কিছু নিয়ে ওপর ভালো না। আর এটা রেকর্ড করে রাখছি, যখন যদি রহমত দান করে ভিসাটা পাই তখন এটার সাথে এটা অ্যাড করে দিব, যদি ততদিন পর্যন্ত এই ক্লিপটা থাকে। ওয়েদারটা সুন্দর। লেট মি শো ইউ গাইস ওয়েদারটা। এই ওয়েদারে এই জন্য বসে আছি অনেকক্ষণ ধরে, অলমোস্ট 20 মিনিটের মতো হয়ে গেছে। জানি না আর কতদিন ওয়েট করতে হবে। আমার চলে যাওয়ার কথা 2020-এর ডিসেম্বরের দিকে, লাইফ সেটেল হয়ে যাওয়ার কথা, কিন্তু এখন আমি এখানে বসে আছি। জীবন অনেক সুন্দর, কখন কি হয়ে যায় কেউ বলতে পারে না। এই প্লেনের সাউন্ডটা শুনলে আসলে খারাপ লাগে। জানি না এটা কোন দেশের ফ্লাইট যাচ্ছে। আমি আর পারিজা যখন হাঁটাহাঁটি করতাম রাতের বেলা, তখন এই প্লেনে যখন দেখতাম উপর তাকায় বলতাম যে আমি কবে যাবো। এখন অনেক কাছাকাছি এসেও এখন বাসায় বসে আছি, কিছুই করার নেই। অলরেডি আমার 60 days যে মেলটা আসছিল ওইটার 1 মাস হবে এই 28 তারিখে। নেক্সট মান্থে 4th নাম্বার মেইল পাবো। এখন আমার প্রায়োরিটি রেট কারেন্ট হয়নি। সো দ্যাটস রিয়েলি ডিসগাস্টিং। আশা করি নেক্সট ইয়ারে থাকবো। আম্মু আসছে আমাকে নিয়ে যাওয়ার জন্য, একসাথে যাওয়ার জন্য প্ল্যানিং করে। এখন দেখা যাক। আর র্যান্ডমলি ভিডিওটা করতেছি। উপর দিয়ে যখন প্লেনটা যাচ্ছিলো তখন একটু খারাপই লাগে। এই অপেক্ষা শেষ কবে। লাইফে এক্সপিরিয়েন্সটা বাকি ছিল। নাইট ইন হসপিটাল সব কিছু করে বসছি। কোনোদিন গরুর হাটে যাইনি, গাবতলি থেকে গরু ট্রাকে করে নিয়ে এসছে। এখন হসপিটালে আছে। আমার আপুর অপারেশন হয়েছে, সিস্ট হয়েছে, ওইটার অপারেশন চলতেছে। অ্যান্ড এটা আমি মেবি আমার ইউএসএ যাওয়ার ব্লগের সময় অ্যাড করে দেবো যে আমি কী কী করছি না করছি। হ্যাঁ, আমার 5 নাম্বার মেলের জন্য আমি ওয়েট করতেছি। 4 নাম্বার অলরেডি পেয়ে গেছে, 1 মাস হয়ে গেছে। এর মধ্যে আবার টুইস্ট হলো, আমার মার সিটিজেনশিপের এক্সাম হলো কালকে। সে যেতে পারে নাই বিভিন্ন কারণে, ফ্যামিলিগত কিছু কারণ। এই অপারেশন ছিল। তারপরে হলো প্লেন ফেয়ারটা অনেক বেশি ছিল, বেসিক্যালি এই কারণে যাওয়া হয় না। এখন প্লেন ফেয়ার দেখছি 2,40,000। দ্যাটস হিউজ। সেকেন্ড টেক একটু পর্বকালে মানুষ আছে। হসপিটালে কিছু রুল থাকে, অনেক কিছু মেনটেন ফলো করতে হয়। আমি পার্সোনালি অনেক ভয় পাই হসপিটালে। আচ্ছা, এটাকে পজ করে কি সময় দিয়ে যাবো না। এটা হলো আমি কেবিনে আছি, 502 নম্বর পদ্মা হসপিটালে। এই তো
দেখি বাকি ইতিহাসগুলো কোথায় যে কখন ঠেকে দেবে। এর মধ্যে আমি কক্সবাজার ডিসেম্বরের 5 তারিখে, তখন হয়তো বাকি ইতিহাস বলবো আপনার সাথে। আজকে হলো ফেব্রুয়ারি 6, 2022। আমার ভিসা জানি আজকে 7 বছর 3 মাস রানিং। ভিসা বুলেটিনে আমার পিডি এখনও কারেন্ট হয়নি। এখন এমন একটা অবস্থা, পকেটের যে টাইট অবস্থা হয়েছে। সামনে কয়দিন পর হলো রোজা, এপ্রিলের 3 তারিখ থেকে। যে আমি যে রোজাতে যে ইফতারিতে যে জিলাপিটা খাবো, এটা নিয়ে এখন চিন্তা করতে হচ্ছে যে 250 গ্রাম জিলাপি কিনতে গেলে লাগে 80 টাকা। তো এখন ওই 80 টাকা আমি কীভাবে ম্যানেজ করবো, এটা আমি ফারুক ভাইয়ের সাথে কথা বলতেছিলাম একটু আগে, যে ভাই এখন এমন একটা অবস্থা হয়েছে যে 100 টাকা খরচ করতে হলে অনেক হিসাব করে চলতে হচ্ছে। জীবনটা আসলে এমন হওয়া উচিত ছিল না, এমনটা হওয়ার কথাও না। এখন হয়ে গেছে, কিছু করার নেই। আর আরেকটা কুইক আপডেট দিই, সেটা হলো আমি আমার পকেট মানির জন্য আমি আমার শখের গিটার অ্যান্ড প্রসেসরটা সেল করে ফেলছি। জীবন সুন্দর, অনেক কিছু দেখতেছি, অনেক কিছু দেখবো আরও। 5টা ওয়েটিং মেল পেয়ে গেছি, 6 নম্বরটা এই মাসে পাবো। আমার মা আসছে, আজকে 8 মাস হয়ে যাবে 20 তারিখে, ফেব্রুয়ারি 20th। 22 তারিখে ওনার 8 মাস হয়ে যাবে। উনি ভাবছিল যে আমার সাথে যেতে পারে, বাট হচ্ছে না এটা। এখন মেবি নেক্সট মান্থে সে চলে যাবে। আবারও সেম ওল্ড শিট, একটা দুঃখের ভরা ফেসবুকে স্ট্যাটাস দিব, ইনশাল্লাহ দেখা হবে। জানি না আল্লাহকে আমার উপরে নারাজ কিনা, কেন হচ্ছে না জানি না। সো আফটার 2.5 years later রেগুলার ইন্টারভিউ স্টার্ট হয়েছে। আমি আবেগের ঠেলে তখন কান্নাকাটি করে দিয়েছিলাম, বিকজ ইটস পেইনফুল, অনেক পেইনফুল। এটা আসলে যারা এক্সপিরিয়েন্স করতেছেন তারাই বুঝবেন। আর কুইক আপডেট দিই, আমি অলরেডি 7টা মেল পেয়েছি। ঈদের আজকে কততম দিন আমি জানি না। আর আমার মার ফ্লাইট হলো জুনের 15 তারিখে। আমার বোনরাও আসতেছে অক্টোবর অথবা নভেম্বরের দিকে, এরন্য। আর এটা আমি শ্যুট করতেছি OnePlus 8T। আমার পোকো একটু পুরো আমি সেল করে দিছি। এটাই হলো আপডেট। আর আজকের ডেটটা হলো, আমি ডেটটা বলি, আজকের ডেট হলো 10 মে 2022। আর মনে করতে পারেন যে আমি কেন এত খুশি, কারণ ওনারা যখন শুরু হয়েছে এখন আমরা পেয়ে যাই। আমার হয়তো পেতে 3-4 মাস বা 6 মাস লেগে যেতে পারে, বাট ইটস ওকে। বাট অ্যাটলিস্ট একটা অনিশ্চয়তা থেকে বাঁচাই গেলো, যে এখন আমি ওয়েট করে শান্তি পাবো, যে না আমি গেস করতে পারবো যে আমি কতদিন ওয়েট করতে হবে। এই তো আর এই তো আর কি। বিগ স্ক্যাম একটা হলো মাত্র আমাদের সাথে, আমার সাথে আমার ফেসটা দেখে আমার ভাইয়ের সাথে, সে অনলাইন থেকে নিয়ে গেছে। তো বেসিক্যালি আমার ভাই একটা শাড়ি অর্ডার করে একটা অনলাইন পেজ থেকে, 150 টাকা বিকাশ করে কন্ডিশনে আনার জন্য। তো 3 দিন পর তারা শাড়িটা সেন্ড করে। অ্যান্ড তারা কত টাকা শাড়ি সেন্ড করে তোমাকে? 1300 টাকার বদলে ওটার মার্কেট ভ্যালু তো 500। সো থিঙ্ক বিফোর ইউ বাই ফ্রম অনলাইন, কারণ অনথেটিং ছাড়া অনলাইন থেকে বাই করার কোনো দরকার নেই। আর আমি 6 নম্বর মেল পেয়েছি, আর এটা আমি আমার ইউএসএ যাওয়ার ভিডিওতে অ্যাড করে দিব। লাইফ গোজ অন। সো গাইস, ইটস ফাইনালি হ্যাপেনিং। 2 বছর পর আমাদের চোখে খুবই একজন আইএল লেটার পাইছে, ইন্টারভিউ লেটার পাইছে। তো এটা দেখার পরে আসলে কাইন্ড অফ ইমোশনাল হয়ে গেছে, অনেক কিছুই হয়েছে। আর আমি বলছিলাম সবাইকে যে 20 তারিখে দেবে, 20 তারিখেই দিয়েছে। বাংলাদেশের 21 তারিখ, ইউএসএর 20 তারিখে। তাই এক আপু আছে আমাদের, মাসি আপু, ওনাকে আমি বলছিলাম যে 20 তারিখে দিয়ে। 20 তারিখ হওয়ার পরে এই আপনি কেন বলছেন, দেয় নাই কেন, দেন কত কিছু, সরি ফর দ্য ব্যাকগ্রাউন্ড। উনি আমাকে অনেক বকাঝকা করলো। বকাঝকা করার পরে যখন ফাইনালি আইএলটা ইস্যু হইলো, তখন আমি বলি যে আপু এখন দেখছেন আপনি শুধু আমাকে বকা দিচ্ছেন। আর আমাদের গ্রুপ ছিল আমি, সামিল ভাই আর অনেক ভাই। এখন মুড ভালো না। যেদিন ফার্স্ট F4-এ আমরা দেখেছিলাম যে আইএল ইস্যুতে, ওদিনকে আমরা এই গ্রুপটা নামটা দেওয়া হয়। এখন মুড ভালো। আর আমি ওখানে গ্রুপের লোগোটা দিয়ে রেখেছি ক্লোজ আপ ওয়ান। সো আমি যখন ভিডিও কল দেয়, সামিউল ভাই হঠাৎ করে ভিডিও কল দেয়, আমি ভিডিও কলটা ধরি, আমাকে এখানে মানুষকে ফ্লাডেড করে ফেলছে মেসেজ দিতে। সো দেখি কি অনেক ভাই মানে এমন খুশি হয়েছে, সে তার বাসার মধ্যে ধরে নিয়ে শুরু করছে। আর আমি
আমি কি বলবো, আমার কপালটা খারাপ, আমি তখন আইফোন দিয়ে রেকর্ড করিনি। আইফোন দিয়ে রেকর্ড করলে হয়তো স্ক্রিন রেকর্ডের সময় সাউন্ডটা চলে আসতো। আমি আমার OnePlus 80 দিয়ে রেকর্ড করেছিলাম, সাউন্ডটা আসেনি, ওটা আমি দিতে পারছি না। আমি একটু দিয়ে দিব, রিঅ্যাকশনটা আসলে প্রাইসলেস ছিল, আসলে বলে বোঝাতে যাবে। হ্যাঁ অনেক ভাই, একটা নিউজ আছে তো, সেটা হলো আমাদের F2B গ্রুপে 2 জন 19 DQ IL পাইছে একমাত্র। ইয়েস, আরে 19 আগস্টের 21 তারিখ 24 তারিখ। এইটাই ছিল আপডেট। টুকটাক আমার 8 নাম্বার ওয়েটিং মেল আসার সময় গেছে, মেবি কাল পরশুর মধ্যে পেয়ে যাবো। আজকে হলো 27 জুলাই 11:55 বাজে। আমি আসলে শুয়েছিলাম, ভালো লাগতেছিল না, আর এখন আসলে কিছু করার নেই। আর সব থেকে বড় ভুল হয়েছে আমার এখানে অ্যাপ্লাই করতে। সবচেয়ে বড় ভুল হয়েছে, আমি যদি জানতাম যে এরকম কিছু হবে, কারণ একটা জিনিসকে এই একটা নেশা ধরে গেছে যে এখন আসলে কিছু করা যাবে না। লাইক জবের অফার এমন না যে আসে না, জব অফার আসে, বাট এমন একটা নেশা ধরছে যে এখন আসলে এখানে কিছু করারও না, বাট অনেক রেস্ট্রিকশন আছে, অনেক কিছুই আছে, যেটার কারণে এখন আসলে মেন্টালি ডিপ্রেশনের মধ্যে আছে। আর রিসেন্টলি আমি দেখলাম US Embassy ঢাকার 600 ইন্টারভিউ নিল স্টুডেন্টদেরকে সুপার ফ্রাইডেতে, বাট দে আর ডুইং নাথিং ফর আস। আই ডোন্ট নো ওয়াই। এটা তারা বলতেছে মুখের মধ্যে, যে 2 বছর ধরেই শুনতেছে তারা ব্যাকলগ, দে আর কমিটেড টু রিডিউস দ্য ব্যাকলগ, অ্যান্ড কত কিছু মানে সেম টু সেম বুলশিট আমি প্রত্যেকটা দেখতেছি। অ্যান্ড অলরেডি আই গট 8 ওয়েটিং মেল, অ্যান্ড my period is not current yet. I'm waiting for this for 17 months. এখন পর্যন্ত হয়নি। It's really painful. সেম কাহিনী আমার সাথে F2 এর ক্ষেত্রেও হয়েছে। যখন আমি F2 তে ছিলাম, ফার্স্ট অফ অল আমার অ্যাপ্লাই ছিল F2 তে, তখন আমার এজ ছিল 19, অ্যান্ড দ্যাট টাইম ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হয়ে যায়, সো তখন সব কিছু ডিফারেন্ট একটা সিনারিও হয়েছে। তখন আমার অ্যাকচুয়ালি এজটা 21+ হয়ে যায়। আমারও কিছু ভুল ছিল, আমাদের ফ্যামিলিরও কিছু ভুল ছিল, যে আমরা জানতাম না আসলে যে 21+ হয়ে যাবে তখন F2তে চলে যাবে। সো আমি এখন F2তে আসছি। অ্যান্ড মজার ব্যাপার হলো আমার F2তেও ডিকিউ হয়েছিল। ডিকিউ হওয়ার পর 1.5 বছর আমি ওয়েট করছিলাম প্রায়োরিটি ডেট কারেন্ট হতো, অ্যান্ড সেম থিং হ্যাপেন্স ইন F2তে অলসো। মজার কাহিনী শেয়ার করি, তখন অনেক কিছুই তো শেয়ার করি। তো আমি রিসেন্টলি না, প্রায় 1 বছর আগে যখন আমার ডিকিউ হয়ে যায়, আমাদের গ্রুপে একজন ছিল, আমাদের একটা গ্রুপ আছে নর্মালি আমার চ্যাটিং গ্রুপ মেসেঞ্জারে, সে আমাকে বলতেছিল যে কেউ ওয়েটিং মেল পাইছেন, কিন্তু আমি এখানে চ্যাটের ইয়েটা দিয়ে দিই, কেউ ওয়েটিং মেল পাইছেন না। বলছে আমি পাইছি, বাট আমার প্রায়োরিটি কারেন্ট না। বাট হি ওয়াজ সেইং দ্যাট আপনি কীভাবে পান, আপনার প্রায়োরিটি কারেন্ট না হলে তো ওয়েটিং মেল সেন্ড করার কথা না, অ্যান্ড ব্লা 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 ব্লা। I was like, উনি বলতেছি যে আমি তো নর্মাল কেসের কথা বলছি। আমি বলছিলাম যে আমি তো অ্যাবনর্মাল কোনো কেসের কথাই বলতেছি না। তো এই জিনিসটা আসলে যারা না জানে তাদের সাথেই বেশিরভাগই হয়, কারণ আমার বাসাও সেম প্রবলেম হয়েছে। আমার ডিকিউটা হতে অলমোস্ট 3 মাস বেশি সময় লাগছে, এটা আমার খুবই পেইনফুল হয়েছে। এটার জন্য আমাকে অ্যাটলিস্ট 1-2 মাস বেশি সময় লাগবে আমার ইন্টারভিউটা পেতে। তো এই অ্যাট দ্য মিন টাইম আমার সব কিছু সাবমিট করা হয়েছিল, কিন্তু আমার মার বার্থ সার্টিফিকেটটা সাবমিট করা হয়নি। এখন নতুন রুলস অনুযায়ী যে বার্থ সার্টিফিকেট সাবমিট করতে, কিন্তু আমি যখন ব্যাক ইন 2016-এ যখন ডিগ্রি করছিলাম তখন বার্থ সার্টিফিকেট লাগেনি। এখন কোভিডের কারণে অনেক কিছু সময় লাগছে, অনেক কিছুই লাগছে। আমি লিখে দিব যে আমি আসলে কী কী ডকুমেন্টস দিয়েছিলাম আমার ডকুমেন্টস কোয়ালিফাইডের সময়, এটা আমি দিতে পারবো। আর এই নামে আমার এখন অপেক্ষা করা ছাড়া আসলে কিছুই করে না। এখন দেখলাম যে গতকালকে দেখলাম যে সিটিজেন ক্যাটাগরির কিছু ইন্টারভিউ লেটার ইস্যু করছে। এখন দেখা যাক আমাদেরটা কত পর্যন্ত ইস্যু করে। লাস্ট টাইম দেখেছিলাম 2019 সেপ্টেম্বরের 4 তারিখ পর্যন্ত তারা ইস্যু করছে। আর হ্যাঁ, এই ভিডিওটা একটু লম্বা হবে, লাইক এটা 30 to 45 মিনিটসের হয়ে যায়, কারণ আমি আমার ফুল জার্নিটা কভার করছি। আমি আসলে জানতাম না যে এই জার্নিটা এত লম্বা হবে, এত বড় হবে। আমি ভাবছিলাম 6 মাস, ওকে ফাইন, আমি 6 মাস কভার করে ফেলবো, বাট ইট ওয়াজ টেকিং 17 months টু গেট মাই পিক কারেন্ট। এখনো হয়নি, এখনো 42 days একটা গ্যাপ আছে। তো অপেক্ষা করতে থাকি আর আমি আপ টু ডেট জানাতে থাকি। আজকে হলো 12 আগস্ট। একটা কুইক আপডেট, সেটা হলো আজকে ফর দ্য ফার্স্ট টাইম 1.5 বছর পরে 3,88,000 3,88,000 ব্যাকলগে আসছে। তারপর মনে মনে একটু ভালোই লাগতেছে, গুড ভাইব একটা ফিল করতেছে। আর আকাশটা সুন্দর, কিন্তু কথা হলে আমি
কারেন্ট হচ্ছে না আজকে 1 বছর ধরে। হ্যাপি অ্যানিভার্সারি টু মি। আমার প্রায়োরিটি ডেট কারেন্ট হচ্ছে না, ভিসাবিলিটি 1 বছর ধরে 22 সেপ্টেম্বরে আটকে আছে। আর হ্যাঁ, একটা ইনসিডেন্টের কথা বলে, আমার হাতে যে টিকিউ গ্রুপ আছে, একটা মেয়ে ছিল এঞ্জেল কুইন নামে। সো যখন মানে ক্যান্সেল হয় কোভিডের টাইমে, তখন তার ভিসাটাও ক্যান্সেল হয়। ক্যান্সেল বলতে কি, ইন্টারভিউটা ক্যান্সেল হয়ে যায়। সো পরবর্তীতে তাকে রিশিডিউল করতে হয়। রিশিডিউল আগে সে মাথা খারাপ করে ফেলতো, সে কবে পাবে, হ্যান ত্যান কত কিছু। সো পাওয়ার সাথে সাথে সে লিভ নিয়ে নেয়। লিভ নেওয়ার পরে ছিল সে ফেক আইডি। এখন তার ফেসবুকের নামটা আমি চেঞ্জ করে হাতে বালা টালা পরে আমি আলামিন ভাইকে জিজ্ঞেস দেখাইলাম, বলে ভাই দেখেন যে বিয়ে শাদী করে ফেলছে, কুইন্সে থাকতেছে। আর নামটা চেঞ্জ করে এখানে ক্যাপশনে দিছে ফেক আইডি, স্টে ওয়ে ফ্রম মি। আমি এখানে দিয়ে দিচ্ছি। তো এটাই ছিল আপডেট। পৃথিবী সুন্দর, আকাশটা সুন্দর। জানি না নেক্সট ইয়ারে কই থাকবো না থাকবো। বাট আমার বোন আসতেছে 15ই আগস্ট, এটা কোন টাইমে আসতেছে আমি জানি না। আর দেখলাম অনেকের স্পিরিট অ্যাকসেপ্ট হচ্ছে, বাট স্যাড ফর মি, আমি পারতেছি না। আজকে হলো সেপ্টেম্বরের 3 তারিখ। আমি অলরেডি অটোমেট নাম্বার পেয়ে গেছি। আর আমাদের মধ্যে মামুন ভাই যে আমাকে অনেক হেল্প করছে, অনেক মোটিভেশন দিয়েছে, তার অলরেডি হয়ে গেছে। 31 আগস্ট তার ইন্টারভিউ ছিল, এক্সপায়ার্ড কেস। তো এখন চলে যাবে, ভালো, আস্তে আস্তে চলে যাক সবাই। আর এখানে একটা স্টোরি বলি আমি, নাম বলবো না। XYZ একটা পার্সন আমার খুব মানে শুভাকাঙ্ক্ষী বলতে বলে, সে আর কি ডেইলি আমার ব্যাপারে খোঁজ খবর নিয়ে থাকে, আমার ভাইয়ের স্পেশালি, যে আমার কেমন হচ্ছে, কবে যাবো, হ্যাঁ দেন ব্লা ব্লা ব্লা। আর আপনার ওয়াইফ একদিন, আমি রাস্তা দিয়ে হাঁটার সময় বলতেছি এই ছেলে কোনোদিনও যেতে পারবে না। দেন রিসেন্টলি একটা কাহিনী সেন্সিটিভ হয়েছে, ভাইয়াকে বলতেছে ওর এত লেট হতেছে কেন, ওর তাহলে ওর কি ওটা মনে ক্যান্সেল হয়ে গেছে, তুমি এক কাজ করো, তোমার আম্মুকে দিয়ে আবার অ্যাপ্লাই করো। তারপরে আসলে ভাইয়া অনেক ফার্স্ট্রেটেড, বিরক্ত হয়ে যায়, বলে কি আপনার মেয়ে আছে, আপনার মেয়ের সাথে ভাইকে বিয়ে দিবেন। অ্যান্ড রিসেন্টলি XYZ পার্সনের ছেলে ইন্টারভিউ I-20 নিয়ে, দোভাষী হিসাবে I-20 নিয়ে সে স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করে। তার ইন্টারভিউ কল করে, ইন্টারভিউ পাওয়ার পরে বেশি উত্তাপ শুরু করে, আরও বেশি। আর রাস্তা দিয়ে আমাকে দেখলে মনে হয় কি আমি কি পাপ করে ফেলছি, আমার ভুল হয়ে গেছে, এখন মাফ করে দিন। আমি সামটাইমস বলতে ইচ্ছা করে যে আমার আসলে ভুল হয়ে গেছে। দেন কালকে শুনতে পারি যে ছেলে রিজেক্ট খেয়েছে। যদি সাপোজ আমি জাস্ট থিঙ্ক করছি, আমি চাইছিলাম যাতে ওর হয়ে যায়, সেটা ভালো। তো আমি চাইছিলাম যাতে ওর হয়ে যায়। এখন রিজেক্ট খাওয়ার পরে ওর বাবা আর আমার সামনে আসেন। আর আমি চিন্তা করতেছি, আই এম থিঙ্কিং যে যদি অ্যাকসেপ্টেড হইতো, দেন হোয়াট ওয়াজ দ্য সিচুয়েশন অফ মি, আমার সিচুয়েশন কী হইতো, বা তার বাবা আমার সাথে কী করতো। But XYZ person, I'm not going to say he is or her name right now. Not going to start. হ্যাঁ, আরেকটা জিনিস আমি দেখলাম যে প্রচুর স্টুডেন্ট দিচ্ছে, কিন্তু আমার স্টুডেন্ট আমাকে ফোন দিয়ে বলে তার ফ্রেন্ডের হয়ে গেছে। এগুলো আমাকে বলার দরকার আছে? স্টুডেন্টরা যাবে ভালো কথা। অ্যান্ড এদের একটা মজার ব্যাপার হলো, তারা যখনই হয়ে যায় কি করলা লাইফে, এখানে সেটেল হয়ে যাও, তোমাদের হবে না, হ্যান না না, রে ভাই রিল্যাক্স, সাবার কা। তারপরে যাওয়ার পরে তো তোমরা দেখে হাই উতাস করে, ক্লিয়ার হয় না, ডিপ্রেশন, হ্যান ত্যান। তো ভাই দ্যার ইজ এ ডিফারেন্ট, তোমরা কেন বুঝো না? স্টুডেন্ট ভিসা অ্যান্ড ইমিগ্রেন্ট ভিসার মধ্যে একটা ডিফারেন্স থাকে, ওটা তোমাদেরকে ডেফিনিশন করতে হবে, একই রকম না। দ্য হোল সিনারি ইজ নট সেম। হ্যাঁ, তোমরা I-20 দিয়ে তোমরা আমার আগে যাচ্ছ, বাট তোমরা স্ট্রাগল করতেছো পিয়ার নেওয়ার জন্য, আমাদের কিন্তু স্ট্রাগল পিরিয়ডটা শেষ। সো আই হোপ ইউ গাইজ আর ম্যাচিওর এনাফ। আর 9 নম্বর মেল আসছে, ওয়েট করতেছে। আর 14 মাস ধরে ভিসাবিলিটি মুভমেন্ট হয় না। আমি কোনো টাইপের কোনো এক্সপেকটেশন রাখতেছি না এইবার। জীবন সুন্দর। সো ইটস বিন 16 মান্থ আর 14 মান্থ, আই ডোন্ট নো। আমি বলতে 16 মান্থ, আমাদের গ্রুপে একা বলতেছে 14 মান্থ ভিসাবিলিটি মুভমেন্ট হয় না। খুব সুন্দর। আমরা আজকে আসছি ওই খুশিতে, ওর ড্রেস কিনবে, টি শার্ট কিনবে। এই তো 16 মাস হয়ে গেছে, কোনো মুভমেন্ট নেই, কোনো কিছু নেই। আগের বার যখন হয়তো 20, 21, 22 ওরা লিখে দিত ফিজিক্যাল ইয়ার 20 অক্টোবর, ফিজিক্যাল ইয়ার যখন স্টার্ট হতো অক্টোবরের দিকে, তারা নিচের দিকে লিখে দিত যে কামিং মান্থে কী পরিমাণ মুভমেন্ট হবে না হবে, বা কিছুই লেখা নেই, যেটা অ্যাজ এক্সপেক্টেড। আর এত তাড়াতাড়ি দিচ্ছে, আর্লি দিচ্ছে, আমি কোনোদিন কল্পনা করিনি। কারণ এখন নর্মালি 7 থেকে 9 দিনের মধ্যে দিয়ে দিচ্ছে, আগে দিত 15 থেকে 20 দিন, মানে 20 তারিখে।
তো ভাবছিলাম এবার হয়তো মুভমেন্ট হবে, বলবো ফাইনালি মাই পিডি ইজ বিন কারেন্ট, আমি এক্সপেক্ট করবো হ্যান্ড করবো ব্লা ব্লা ব্লা, আচ্ছা হয় নাই। আর এখন আসছে খুব সুন্দর হয়েছে, ডিফারেন্ট ওয়েতে ডিফারেন্ট সিনারিতে ব্লগটা করতেছে, বড় হবে, অনেক বড় হবে, জানি জীবন সুন্দর। সো আজকে হলো 30 সেপ্টেম্বর 2022, 30 সেপ্টেম্বর। আজকে সব থেকে বেশি লাস্ট 3 ইয়ার্স পরে, মানে কোভিডের পরে সব থেকে বেশি ডিকিউ ডেটস কাভার করছে আমাদের এম্বাসি। অ্যান্ড আমি সকালে যখন দেখি ভাই আমাকে পাঠায়, ভাইয়া যখন হাগু করতে যায়, তো তখন আমাকে স্ক্রিনশট নিয়ে পাঠায় যে ইন্টারভিউ লেটার ইস্যু হয়েছে, ফাইন। আমি ভাবছি আর কতই বা, হয়তো 10-12 দিন, বাট ইট ওয়াজ টোটালি আনএক্সপেক্টেড দ্যাট 1 মাস কাভার করছে, উইচ ইজ হিউজ, ম্যাসিভ ইম্প্রুভমেন্ট। কারণ 2000 যতটুকু আমি ঘাটাঘাটি করে অনলাইনে দেখলাম, 2019-এর অক্টোবরে সব থেকে বেশি ডিকিউ হয়েছে। এখন জানি না ওদেরকে, আমি অনেক ভাইকে জিজ্ঞেস করছি যে যাদের ডিকিউ 2019 হয়েছে তাদের আসলে রিভিউ টাইমটা কেমন ছিল। সো তারা বললো যে 15 থেকে 20 দিন, মানে ফাইন্ড আউট করলাম যে 15 থেকে 20 দিন লাগে। সো অনেক ডিকিউ ডেটস, ইভেন কি এখন পর্যন্ত গ্রুপে পোস্ট হচ্ছে যে ইন্টারভিউ লেটার পাচ্ছে। তো এখন আমার একটাই আশা, আমার একটা মনের মধ্যে একটা খুশি লাগা শুরু করছে। আর এর উপরে আজকে আবার ফ্রাইডে, জুম্মার দিন, খুব ভালো লাগছে। তো এখন হলো 2019 অক্টোবর কাভার হয়ে গেছে, এখন নভেম্বর ডিসেম্বর কাভার করার পরে আশা করতেছি হোপফুলি যে 2020-এ স্পিড আপ হবে, বিকজ ওখানে রিভিউ টাইমটা খুব বেশি ছিল। কারণ যত বেশি রিভিউ টাইম হবে তত কম ডিকিউ হবে। এখন দেখা যাক আল্লাহ কী রাখছে কপালে। আর হ্যাঁ, এর মধ্যে আমার বাবা কী করছে, আমার বাবা আমার জন্য একটা খাট নিয়ে আসছে, সিঙ্গেল বেডের খাট। তারপর কোথা থেকে জানি একটা কম্পিউটার ম্যানেজ করে আনছে, কম্পিউটার টেবিল, কম্পিউটার চেয়ার, সো এভরিথিং। আমার আসলে এখন বুঝতে পারতেছি না তাদেরকে কীভাবে বলো। আর এরপরে আমার পিড়ি এখনও কারেন্ট নেই, যদি পিড়িটা কারেন্ট থাকতো তাহলে আজকে আরও বেশি খুশি লাগতো। সেই এটাই ছিল একটা আপডেট। আমরা বাঙালিরা অনেক বেশি তেল মারতে পছন্দ করি। আজকে একটা রিসেন্টলি একটা কমেন্ট দেখলাম, আজকে সকালে আজকে ভিসা চ্যাট হলো, তখন আমার এক ফ্রেন্ডে ইটালির বামপন্থী নাকি কে জানি জয়ী হয়েছে, তাদের কারণে নাকি ইমিগ্রেন্টদের খুব সমস্যা হবে, লাইক পুতিন নাকি ক্ষমতা আসলে অনেক কিছু হবে। সো ওইখানে একজন কমেন্ট করছে যে বাইডেন আসার পর থেকে নাকি ইমিগ্রেশনের অনেক বেশি স্মুথলি চলছে, এই চলছে। বাট কীভাবে ভাইয়া? ব্যাপারটা হলো আমাদের এখন ওয়েট টাইম হলো ডিকিউর পর 36 মাস। Then how could you say that immigration process is running smoother? How, dude? আমি এখানে কমেন্টটা দিয়ে দিই এদিকে। আর হলো একটা মজার ইনসিডেন্ট শেয়ার করি, সেটা হলো আমাদের TPN24, ইউএসএর ফেমাস TPN24-এর কিছু লয়াররা আছে, একজন দরবেশ মহিলা আছে, সে বলছিল যে এই বছরের ডিসেম্বর পর্যন্ত নাকি ইন্টারভিউ লেটার ইস্যু হয়ে গেছে অ্যান্ড স্লট বুক হয়ে গেছে। দেন কীভাবে এখন ইস্যু হইতেছে, মানে তারা এমন কাঁচাগরি কথাবার্তা বলে যে একজন বলে F24 কি, F24 বলতে কোনো ক্যাটাগরি নেই, F24 মানে F2B, এটা তারা জানেন। আবার যখন নাকি কেস অ্যাপ্রুভ হয় তখন নাকি CSP এইজ লক হয়। তাহলে ভাই আমি কেন F2 এর থেকে F2B-তে আসলাম? এসব লয়ারের থেকে দূরে থাকবেন। স্পেশালি মাহফুজুর রহমান একটা দরবেশ মহিলা আছে, দরবেশ মহিলার একটা ভিডিও আমি এখানে দিয়ে দিব, কিছু পার্ট কেটে দিয়ে দিব। জন্য ভাইয়া সরি, অনেক লং টাইম ওয়েট করছেন আপনি, বাট সবুরে মাওয়া ফলে সুন আপনাকে দেখেন। আমরা আগেই অনুষ্ঠানে বলেছি যে অক্টোবর পর্যন্ত যারা ইন্টারভিউ ডেট পেয়েছে তারা অক্টোবর পর্যন্ত ডেট পেয়ে গেছে অলরেডি। 2022 অক্টোবর পর্যন্ত ইন্টারভিউ বুকড হয়ে গেছে। সো 2020 আপনারা যারা পাবেন তারা 2022 অক্টোবরের পরে পাবেন। মানে এত লেম, এত কিছু, মানে কীভাবে মানুষ তাদেরকে অন্ধবিশ্বাস করে। আবার আজকে ভিসা বুলেটিনের সবচেয়ে মজার ইনসিডেন্ট হলো, সেটা হলো একজন ভাই আছে, সে বললো যে আমরা US সিটিজেন অ্যান্ড উই আর পেইং ট্যাক্সেস, দেন ওয়াই ইউ গাইজ আর প্রায়োরিটাইজিং দ্য স্টুডেন্ট ভিসা অ্যান্ড দ্য নন ইমিগ্রেন্ট ভিসা। খুব ভালো লাগছে, আমিও লিখছিলাম, কিন্তু আমার কমেন্টটা এখানে আছে এইদিকে। কিন্তু আমার কমেন্ট করার পর আমার ভাই আবার অনেক বকাবকি করছে, এটা কেন লিখছো, এই সেই কত কিছু। সো জীবন সুন্দর। আমার 19 মাস মেবি রানিং, হ্যাঁ 19 মাস রানিং, 20 মাস হবে, আর হলো 10 নম্বর ওয়েটিং মেল আসবে। এতদিনে থাকলে কত কিছু হইতো। সো রিসেন্টলি আমার সাথে একটা কাহিনী হয়েছে, সেটা হলো আমি US এম্বাসি ঢাকার টপ ফ্যান হিসাবে আমাকে একটা ব্যাচ দেওয়া হয়েছে ফেসবুক থেকে। তারপরেও কিন্তু আমার পিডিটা তারা কারেন্ট করে নাই। অলরেডি 15 মান্থ রানিং অ্যান্ড মাই পিডি স্টিল নট কারেন্ট। সো
আই ডোন্ট নো হাউ লং আই হ্যাভ টু ওয়েট। একটা মজার ইনসিডেন্ট হয়েছে এর মধ্যে ইন দ্য মিন টাইম, এটা অনেক আগের কথা, আমি আসলে ভুলে গেছি এটা অ্যাড করতে, আরও আগে অ্যাড করা উচিত ছিল। সেটা হলো আমাদের যে ডকুমেন্টারি কোয়ালিফাইডের যে গ্রুপটা ছিল ওইখানে একটা ভাই ছিল, তাকে আমি সবাইকে, যেহেতু আমাকে হামিদ সাইক বাদে মামুন ভাই, রফিকুল ইসলাম মামুন, উনি আমাকে অ্যাডমিন করে দিয়েছেন যে আপনি দেখেন যে কার কার নিকনেমের সাথে পিডি অ্যান্ড ডিকিউ ডেটসটা অ্যাড নেই, কারণ যদি পিডি অ্যান্ড ডিকিউ ডেটসটা অ্যাড থাকে তাহলে আমরা ফার্স্ট ট্র্যাক করতে পারবো যে আমি কার পরে আসি বা আমার আগে কে আছে, সেটা আমরা ট্র্যাক করে আমরা নিজেরাই বুঝতে পারি যে আমরা কবে ইন্টারভিউ লেটার পেতে পারি। সো আমি অনেকগুলাকে বের করলাম যে এই জন্যায় নেই, তো বাট এক ভাই ছিল মীর, কি জানি নামটা, আমি নামটা ভুলে গেছি, আমি এখানে দিয়ে দেবো স্ক্রিনশটটা। সে আমাকে বলে যে আমি ডেটটা বলতে চাচ্ছি না, সে আমাকে ডেটটা বলেইনি। তারপর আমি বললাম যে গ্রুপ থেকে বের হয়ে যান, সে বের হয়ে গেছে, কিন্তু সে একটা গ্রুপ আছে, খুব ভালো গ্রুপ, ওই গ্রুপের আমি আসলে খারাপ কিছু দেখি নেই, বাট একটা মানুষ আছে যেটাকে মানুষ অনেক তেল দেয়, তেল দেওয়াটা ঠিক না। তো উনি কি করছে, একটা পোস্ট করছিল যে আপনারা আপনাদের পিডি ক্যাটাগরি ডিকিউ ডেটস লেখেন, সে ওইখানে যে কমেন্ট করতে পারছে, কিন্তু আমি যখন বলছি যে আপনার আমাদের হেল্পের জন্য, সে ওখানে একটা কমেন্ট করে নাই। আই ডোন্ট নো ভাই, সে ওখানে আবার কমেন্ট করছে, আমি ওইখান থেকে তার স্ক্রিনশট নিয়ে আমি কোলাজ করে আমি এখানে দিয়ে দিব, এখানে থেকে দিব আর কি। সো ইটস বিন 15 months still my PD not current, and 2018 বলি কেন, 2019 অক্টোবর পর্যন্ত কাভার আপ হয়েছে, যেটা খুবই কম। অ্যান্ড ইন দ্য মিন টাইম একটা বছর শেষ হয়ে গেছে, আই ডোন্ট নো আমি কবে যাবো। এর মধ্যে অনেকে আমার পরিচিত অনেকে চলে গেছে, অনেকে দে আর হ্যাপিলি লিভিং গুড লাইফ। অ্যান্ড আমার সাথে অনেক ইনসিডেন্ট হচ্ছে কলোনিতে এসে আসলে থাকা যাচ্ছে না, মানে লিটারালি একটা চোর ধরা পড়ছিল, যে চোরের একটা ফেমাস ডায়লগ এসেছিল, আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দিন। আমার আসলে তার কাছে যা জড়িয়ে ধরে চুমু খেয়ে বলা উচিত যে আমার ভুল হয়ে গেছে, যে আমার বাবা মায় প্লে করছে। এখন কত ধরনের কত কিছু হচ্ছে আল্লাহ জানে। এখন এতটুকুই ছিল আপডেট। এখন দেখি আজকে ডেটটা কত, আজকে অক্টোবর, এটা জানি মেবি 19 তারিখ, ঠিক আছে, অক্টোবর 2022 চলতেছে, নভেম্বর পর্যন্ত ইন্টারভিউ লেটার দেওয়া শেষ। দেখি ডিসেম্বরে যদি 19টা কাভার আপ করে তাহলে 20-এ গেলে বোঝা যাবে আসলে কি হচ্ছে না হচ্ছে। সাকসেসফুলি 10টা ওয়েটিং মেল পাইলাম। আজকে আবার ইন্টারভিউ লেটার ইস্যু হলো, মাত্র 11 দিনের মতো মুভমেন্ট দিচ্ছে, 11 দিন। আই এম কোয়াইট ডিসঅ্যাপয়েন্টেড। লাস্ট টাইম 26 দিনের একটা মুভমেন্ট ছিল, আই ওয়াজ গেসিং যে নভেম্বর ডিসেম্বর কমপ্লিট হয়ে যায়, বাট F4 এত কিছু। আমি একটা জিনিস বুঝলাম না, কারণ কেন F1 F2 F2B আলাদা প্রায়োরিটি দিল না, কেন আমরা সেকেন্ড প্রেফারেন্স ক্যাটাগরি, কেন ভাই বোনের সাথে যেতে হবে। আর এখানে সিটিজেনদেরকে আমি কারেন্ট করা করছে 6 মাসের মধ্যে কেস শেষ হয়ে যায়, আর আমরা আজকে 7 বছর ধরে ওয়েট করতেছি, তাও হয় না। আই এম হোপিং টু গেট আরও চারটা পাবো, আরও 4টা পেতে পারি ডকুমেন্ট কোয়ালিফাইডের ওয়েটিং মেল। জীবন সুন্দর। হ্যাপি 7th অ্যানিভার্সারি টু মি। লেট করে উইশ করে ফেলছিল, যে আজকে নভেম্বরের 5 তারিখ, আমার উইশ করা দরকার ছিল, তারিখে দেখেছি না, আমার লেট করে উইশ করা হয়ে গেছে। লাইক আজকে 5 তারিখ আমার অ্যানিভার্সারি ছিল, 3 তারিখে দেখতে 7টা বছর কেটে গেছে। অ্যান্ড 15 মাস ধরে ভিসা বুলেটিন মুভমেন্ট, আমার পিডিও কারেন্ট হয় না। আজকে আমাদের গ্রুপের অ্যাডমিনের সাথে আমার একটা জব হয়েছে, এটা অ্যাজ লাইক ফান হিসাবে। তো সে বলতেছিল যে আপনারা পিডি কারেন্ট হলে কী করতেন, ভিসা নিয়ে আসতেন, হ্যান তেন। আমি বলতেছি ইউ গাইজ হ্যাভ দ্য অপশন টু এক্সপিরিয়েন্স ইউর কেস, ডোন্ট হ্যাভ দ্যাট অপশন। সো এই তো এবার ভিসা বুলেটিন আল্লাহ জানে। এখন অনেক জায়গায় বলতেছে যে এটা মুভমেন্ট হবে, আবার অনেকে বলতেছে মুভমেন্ট হবে না, আই ডোন্ট নো, বাট হওয়া তো কথা, হওয়া উচিত। আসলে 15 মাস হয়ে গেছে, এখন আর কত। আমি তো ভাই হার্ট অ্যাটাক করে মরে যাবো, আমি তো ব্রেন স্ট্রোক করে মরে যাবো মনে হচ্ছে। এটা একদম টর্চার। It's been 16 months. Yes, finally. মুভ হয় নাই। আর এর মধ্যে ইন দ্য মেইন টাইম আমি আমার কোনো কন্টেন্ট আপলোড করতে পারতেছি না, বিকজ আমার OnePlus 8T আমাকে এমনভাবে দিছে, এখন আর কিছু করে না। আমি এখন আইফোন দিয়ে শ্যুট করতেছি। আজকে ডেট হলো, আজকে কয় তারিখ ফরান, 17 মেবি নভেম্বর। একটা লিখে দিব, পরে আমি ভুলে গেছি কত তারিখ, আজকে 17 তারিখ। থ্যাংক ইউ। সো ইন দ্য মেইন টাইম আমরা এখানে গেট টুগেদার করি, আমরা সবাই মিলে, মানে স্বপন ভাই আসে, হোসেন ভাই আসে, আলামিন ভাই আসে, অমিত ভাই আসে, সুমন ভাই আসে। তো আমরা একটা হেভি একটা গেট টুগেদার করি, ভালোই লাগে। তার আমার ধরে গান টান গাওয়াইছে, ওদিনকে আমার গলা টলা বসেছিল, আমি ওটা ক্লিপটা অ্যাড করে দিব। ওদিন আমি পারি নাই ব্লগ করতে, বিকজ আমার মনটা খারাপ ছিল, কারণ আমার
ফোন নষ্ট হয়ে গেছে, এখন আমার ফোন কিনতে হবে। এই দামি টাইম ভাবছিলাম যে এবার কারেন্ট হয়ে যাবে বা এবার অ্যাটলিস্ট মুভ হবে, বাট নাথিং হ্যাপেন ইয়েট। সো এভাবে হচ্ছে। আর এখন হলো ওয়ার্ল্ড কাপের সিজন চলে আসছে। বাংলাদেশে ওয়ার্ল্ড কাপ আসলে মনে হয় কি আর্জেন্টিনা ব্রাজিল ছাড়া আসলে কেউ নাই। আসলে সব কিছুই দেখে ফেলতেছে, লাইক এভরিথিং। আমি কোনোদিনও দেখিনি যে এতদিন ধরে ভিসা বুলেটিন অফ আছে। নেভার, আই হ্যাভ নেভার সিন দিস বিফোর। হয়তো অফ থাকলে পরের মাসে 15 দিন বা 20 দিন এরকম করে করে মুভ হয়ে যেত, বাট দিস টাইম it can't. I don't know what's wrong with them. 16 মাসে কি 16টা ভিসাও দেয় নাই। তারা বি-চার্ট কিভাবে মুভ করাইতেছে, মানে অলরেডি বি-চার্ট অনেকদিন মুভ হয়েছে। Don't know. I have no option left. তো বেসিক্যালি আজকে হলো 31st নাইট গেছে, মানে আজকে 2023-এর 1 তারিখ হয়ে গেছে। অ্যান্ড আমি রিসেন্টলি কক্সবাজার থেকে ঘুরে আসছি। কক্সবাজার যাওয়ার সময়, কক্সবাজার না আসলে আমরা গাজীপুরের কক্সবাজার না, সরি মাই ব্যাড, আসলে গাজীপুরের কক্সবাজারে গেছিলাম। তো ব্যাপারটা হলো আমি যখনই বাসে উঠি কুমিল্লা যাওয়ার পরে, তখন হলো আমার ভিসা বুলেটিনটা পাবলিশ হয়, তখন ওটা মুভমেন্ট হয়নি। ওকে ফাইন, 17 মান্থ ধরে কোনো মুভমেন্ট হচ্ছে না। আসার সময় আমি বাসে উঠলাম, কলাতলি পর্যন্ত আসলাম, তখন এসে দেখি 60 ডেজের মেল হচ্ছে। আর আজকে একটা কাহিনী হলো, ইনসিডেন্ট হলো, সেটা আমার শেয়ার করতে হবে। আমার এই যে ভাগ্নের জন্য 2টা ফানুস কিনছিলাম। মেদিক দেখা আরে ছাড়তে কেন? ছবি কারণ ধরছো আর আব্দুল ইসলাম মানে তাসনিম তাসফিয়া ফারানের জন্য। তো একটা ফানুস ছিঁড়ে গেছে, তোর মন খারাপ ছিল, আর ওটা 1 সেকেন্ডের মনটা আমি রেখে দিছিলাম। তারপরে হলো উপর থেকে একটা আসলো, ওইটাকে দিলাম, ওইটা জ্বললো না। তারপর এক ভাই এসে বলে আমার কাছে একটা আসছে, আমি ওইটা দিয়ে দিই। তারপর আমি ওইটা দিয়ে ছিঁড়া ফানুস উড়াই দিলাম। ওইটা উড়ানোর সাথে সাথে উপর থেকে আরেকটা আসে, ওইটারে আমি যেটা নষ্ট মোম ওইটা দিয়ে আবার উড়াই দিচ্ছি। তো বেসিক্যালি অ্যাপিক ডে, তাই না? মোস্ট অ্যাপিক ডে। আর আমি একটা ছবি তুলছি, ভিডিও করছি হালকা পাতলা, ওগুলো কেটে কেটে লাগাই দিব। এই জীবন সুন্দর চলছে গাড়ি। হ্যাপি 2 years অ্যানিভার্সারি টু মি। আজকে মাসের 1 তারিখ, আজকে আমার 2 বছর পূর্ণ হলো। আমার ভিসা জার্নি 9 বছর হলো। ইন টাইম অনেক স্টোরি হলো, অনেক অনেক কাহিনী হয়ে গেল। যে আমাদের গ্রুপের একজনের বাবা মারা গেছে, দুজনেরই বাবা মারা গেছে। একজন নাপুর মারা গেছে, একজন ভাইয়ের মারা গেছে, তুমিন ভাইয়ের বাবা মারা গেছে, আফিয়াপুর বাবাও মারা গেছে। রাজু আঙ্কেলদেরকে আল্লাহ জান্নাত নসিব করুক। তো ইন দ্য মেইন টাইম আমার 2 বছর হলো, অ্যান্ড আমার ওয়েটিং মেল অলরেডি 12টা চলে আসছে। ভালো কথা, আজকে ভিসা চ্যাট হলো, সেখানে আমাদের এম্বাসি প্রচুর অ্যাক্টিভ ছিল, অ্যান্ড অনেকগুলো কমেন্টে রিপ্লাই দিল। কারণ আমাকে স্বপন ভাই বলতেছে ওরা মনে হয় ব্যাকলগ কিছুটা কমেছে, এই জন্য আর কি রিপ্লাইটা বেশি দিচ্ছে। এর মধ্যে অনেকগুলো কাহিনী হয়ে গেল, আমি একটু শেয়ার করতে চাই। আসলে অনেক কিছু এক্সপিরিয়েন্স হচ্ছে রিসেন্টলি, মানে আমি নিজেই লজ্জা পাচ্ছি যে আমি আসলে একটা কমিউনিটির অ্যাডমিন, এত বাজে ব্যবহার, স্পেশালি মেয়েদের থেকে। হ্যাঁ, এখন বলবে যে হ্যাঁ মেয়েরাই করলে দোষ, ছেলেরা করলে দোষ নেই। আচ্ছা ঠিক আছে, এখন সব কিছু আপনারাই বলেন, আপনারাই বাপ, আপনারাই মা। এখন রিসেন্টলি একটা পোস্ট ভাইরাল হয়েছে, আমি সব সামলাই। তো আপনারা সামলান, তো আমরা কি যায় আসে? আমি কিছু সামলালে আমি ঘুমাই, আমি খাই দিই আর ঘুমাই। তো আমাদের গ্রুপে প্রথম এক্সপিরিয়েন্সটা বলি, সেটা হলো আমাদের গ্রুপে একটা আপু ছিল, আমি নামটা ডিসক্লোজ করতে চাচ্ছি না বিকজ অফ প্রাইভেসি ইস্যু। সে মেবি 2021-এর
বেসিক্যালি মেবি 2020 ডিসেম্বরের দিকে মেবি তার এক্সপায়ারি অ্যাকসেপ্ট হয়। তো সে আমাদেরকে আসা জানায় জানুয়ারি লাস্টের দিকে, মানে অলরেডি সে 3বার ডেট চেঞ্জ করে ফেলছে। তার মানে চিন্তা করেন যে সে কখন হয়েছে সেটা তখন সে জানেন। আর আমার একজনের সাথে পরিচয় হয়েছিল 2017-তে, যখন আমি সিএসপি এইচড আউট হয়ে যাই, তখন থেকে তার সাথে আমার পরিচয় হয়। তার সাথে আমার ভালো রিলেশন ছিল, তার সাথে আমার প্রায় সময় কথা হতো। আমি তাকে হেল্প করি এক্সপেরিয়েন্ট করার সময়। তারপরে সে এক্সপেরিয়েন্ট করে সে এখন আমেরিকা চলে গেছে। এখন 1 বছর ধরে সে যাওয়ার পর আমাকে জানায়নি গ্রিন কার্ড কবে আসছে না সেটাও আমি জানি না। রিসেন্টলি আমাকে মেসেজ দেয় যে তার সার্ভিস সেন্টার কোনটা ছিল, এই ছিল। এখন যেহেতু মেবি তার F2A-তে স্পাউসের জন্য অ্যাপ্লাই হবে, তাই আমার কাছে হেল্পের জন্য আমি তাকে ব্লক করে দিই, স্ট্রেট ফরওয়ার্ড। অ্যান্ড আরেকজন আছে, সে রিসেন্টলি এক্সপায়ারি অ্যাকসেপ্ট হয়েছে। সে আমাকে ডিসেম্বরের 2 তারিখে মেসেজে, ভাইয়া এক্সপায়ারি অ্যাকসেপ্ট হলে কি হবে? আমি বলছি রেডি শো করবে। আচ্ছা একটু সাউন্ড অফ করো, কপিরাইট খাবো। এক্সপায়ারি অ্যাকসেপ্ট হলে কি করতাম, বলছে যে আপনার কেস স্ট্যাটাস রেডি শো করবে অ্যান্ড আপনাকে ট্রাভেল ডক্সে যে একটা অ্যাকাউন্ট খুলে নিতে হবে। ভালো কথা, এরপর আর কোনো কথা হয়নি। তারপরে সে, আচ্ছা আমি আগে বলিনি, আমি এখান থেকে অনেকগুলো স্ক্রিনশট দেখবেন যে খুব বাজে ব্যবহার করছে সে। তারপরে হলো এটা তো হ্যাঁ, তারপরে হলো সে একদিন গ্রুপের মধ্যে এসে বলে যে ইউএসএ থেকে কি কেউ আসবেন কিনা। আমার কেন, আমাদের তো ইউএসএ থেকে কিছু আনার নেই, আপনি কি স্পন্সরের পেপার আনবেন, আপনার কি এক্সপায়ারি অ্যাকসেপ্ট হয়েছে কিনা। তারপরে বলে হ্যাঁ আমার এক্সপায়ারি অ্যাকসেপ্ট হয়েছে, থ্যাংক ইউ না জানার জন্য। সো আমি এখানে কেন ইয়ে করেছি। তারপর সাদিক ভাই যা বলতেছে তোমার এক্সপায়ারি অ্যাকসেপ্ট হয়েছে, তুমি আমাদেরকে কেন বলো না? বলে আমি জানি না, আমার বোন করছে, কিন্তু অথচ সে আমার থেকে হেল্প নিচ্ছে। তারপরে রিসেন্টলি আমাদের গ্রুপে আরেক ভাই মিজানুর ভাই, ওনার এক্সপায়ারি অ্যাকসেপ্ট হয়েছে। ওনাকে মেনশন দিয়ে ওই আপুর কথা বলা হয়েছে যে আপনি যে একটু কথা বলেন। এখন তো বাজেভাবে কথা বলছে। তারপরে যখন তার ইন্টারভিউ ডেট ছিল মেবি 2 তারিখে না 6 তারিখে, সো সে ওই ভাইকে বলে যে আমি 10 তারিখের পর আপনাকে বলতে পারবো। সো মাহিম ভাই যে আমাদের গ্রুপে যে বলে যে 10 তারিখ হয়ে গেলে আপনাকে জানাবে, সমস্যা নেই। তখনই মানে গ্রুপের মধ্যে যে গালাগালি শুরু করে। তাদের একটা অভ্যাস খারাপ আছে, মানে অপরিচিত জানি না চিনি না তারা এসে তুমি তুমি করে বলে, আমার খুবই বিরক্ত লাগে। সো তার বয়ফ্রেন্ডও ছিল আমাদের গ্রুপে। অ্যান্ড আমি বলে রাখি, তোমরা যদি ভিডিওটা দেখে থাকো, তোমার বয়ফ্রেন্ডকে আমি অ্যাড করিনি, তুমি নিজে অ্যাড করছো। সেই তো তাদেরকে আমি ব্লক করে দিই। আবার এখানে ইন দ্য মেইন টাইম বশির ভাই একজনকে হেল্প করে অপ্ট আউটের ক্ষেত্রে, অপ্ট আউটের যত ধরনের হেল্প নিয়ে ওই মেয়ে বশির ভাইকে দিচ্ছে ব্লক করে। ওমেন তা আছে না, আসে হ্যাঁ সব ওমেন একই রকম না, বাট মোস্ট অফ দ্য কেস এখানে এটাই মনে হচ্ছে যে এখানে কিছু একটা, আই ডোন্ট নো, আই ক্যান্ট এক্সপ্রেস ইন মাই ওয়ার্ড। আমি নিজেই শরম পাইছি, লজ্জা পাইছি। আর আমি ওটাতে বেরোতে আমার 1-2 দিন সময় লাগছে। আমি এটা আসলে কি দেখলাম, আমি আরো ভাবছিলাম যে মানে আমরা বাঙালিরা মানে হয়তো আমেরিকা যাবো, একটা বড় কান্ট্রিতে যাবো, একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে যাবো, যে আমাদের হয়তো মাইন্ডে জলি মাইন্ডে থাকবে, আমরা ওয়েল এডুকেটেড, অ্যাটলিস্ট এসএসসি পাস তো থাকবে। বাট তাদের ব্যাকগ্রাউন্ডে আমার সমস্যা আছে, আমার কাছে সমস্যা লাগতেছে। আর তাদের সোশ্যালিজম বলতে আসলেই কিছু নেই। অনেক কিছু শিখছি, অনেক কিছু। মানে এই ডকুমেন্টারিটা অনেক বড় হবে, কারণ আমি সবকিছু শেয়ার করবো, আমার সাথে কি হচ্ছে, আমি কি দেখতেছি, আমি কি কি টাইপের মানুষ দেখতেছি। আসলে এটা আমি কখনোই বিলিভ করতে নাই যে হেল্প নেওয়ার পরে এভাবে কেউ টিচ করে চলে যাবে। যাই হোক, মানে তাদের এমন ভাষা, মানে এমন কথাবার্তা শুনে মনে হয় কি আমাদের আসলে ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন। এতটুকু আপডেট ছিল। ছোটবেলা থেকে আসলে একটা কলোনিতে থাকার কারণে অনেক অ্যাডভান্টেজও আছে, আবার অনেক ডিসঅ্যাডভান্টেজও আছে। লাইক অ্যাডভান্টেজটা হলো এরকম একটা সুন্দর মাঠ পাবেন খেলার জন্য, স্কুল ছুটি হওয়ার পর খেলতে পারবেন, কিছু ফ্রেন্ড সার্কেল পাবেন, এই তো। লাইক আপনি আপনার সম্পর্কে আপনার পাশের বাসার আন্টিরা বেশি জানবে, ঠিক পাড়া প্রতিবেশী সবচেয়ে বেশি জানবে আপনার সম্পর্কে। সো এটা একটু প্রবলেম হচ্ছে। লাইক যখন আমার জন্য F2A-তে অ্যাপ্লাই করা 2015, তখন আমি ছোট ছিলাম, লাইক বুঝিনি, অনেকেরই অনেক কিছু বইলা বেড়েছি, মানে পুরো কলোনি ছড়ায় পড়ছে। সো পরবর্তীতে যখন ক্যাটাগরি চেঞ্জ হয়ে যায়, আমি আসলে কাউকে ওইভাবে কিছু বলিনি। সো যখন 2020 জুন মাসে আমার ওয়েলকাম লেটারটা আসে, সামহাও এই খবরটা লিক হয়ে যায় যে আমার আসলে পেপার টেপার আসছে।
সো তখন থেকেই মানুষ বলা শুরু করছে, আর বিকজ অফ কোভিড বের হওয়া হইতো না, তারপর আবার বাসা চেঞ্জ করে চলে গেলাম পরিবাগে। তো এটা একটা অ্যাডভান্টেজ ছিল যে আসলে তখন কিছু বলার পরে আম্মু যখন আসে 21-এর দিকে, আম্মু আসার পরে সবাই জিজ্ঞেস করা শুরু করে যে আপনি কি এখন ছেলেকে নিয়ে যাওয়ার জন্য আসছেন কিনা, এই সেই। পরে আম্মু একবার বিরক্ত হয়ে বলে দিচ্ছে যে হ্যাঁ অনেক নিয়ে যাওয়ার জন্য আসছে। আসলে এখন কোম্পানিতে আসাটা খুবই টাফ হয়ে গেছে আমার জন্য। ডেইলি আসলে কেউ না কেউ জিজ্ঞেস করে, ইভেন কি আমি এটা অ্যাভয়েড করার জন্য আমি হেডফোন, ব্লুটুথ হেডফোন ইউজ করি। তারপর একজন আমাকে দৌড়ে এসে হেডফোন খোলা তারপর জিজ্ঞেস করে, ইভেন কি আমি মসজিদে নামাজ পড়তেছি জুম্মার দিন, একজনকে খুতবা শুনতেছি তখন এসে জিজ্ঞেস করে। এখন বসে আছে এখানে, এখন এখানে এসে একজন আমাকে অমুক ভাই তো চলে গেল, আপনার কেন হইতেছে না? ইটস খুব প্যাথেটিক। আর আজকে সকালে ইউএস এম্বাসি ঢাকা একটা ভিডিও পোস্ট করছে, পোস্ট এখানে থাকবে। সো ওইটা দেখার পরে একটু ইমোশনাল হয়ে গেছি। এটা আসলে কাউকে বোঝানো যাবে না কি চলতেছে আমাদের মধ্যে। সো বেটার হবে যখনই আপনারা অ্যাপ্লাই করবেন ওটা নিয়ে কাউকে ডিসকাশন করবেন না, ইভেন করছেন তো করছেন, দ্যাটস ইট। মানে কলোনিতে থাকলে তো এটা ছড়াই যাবে, বাট আশেপাশে যদি থাকেন, মানে কলোনি এরিয়া বাদে, ট্রাই করবেন অ্যাভয়েড করার জন্য এই জিনিসটা। এটা খুবই পেইন দেয় যখন একটু ডিলেটা হয়, আর আমাদের ডিলেটা হচ্ছে কোভিডের কারণে। জীবন সুন্দর। আজকে হলো 7 এপ্রিল 2023 অ্যান্ড 20 মাস ধরে এগেইন মুভমেন্ট হয়নি। সো এটা কোনো নতুন কিছু না, এই মাসও হবে না, আই নো। আর এখন একটা বুঝতেছি না আসলে, কয়েকদিন আগে এম্বাসি তাদের লাইভ সেশন করে, লাইভ সেশনে বলে যে এক্সিস্টিং যে ব্যাকলগটা আছে উইদিন 1 year, অ্যাপ্রক্স 1 year-এর মধ্যে শেষ হবে। Question is, approximately how long may it take to complete the backlog? It's been 2 years that he's been waiting for an F4 visa interview. So, and he also knows that Super Fridays are a great initiative, and thanks US Embassy DACA. Great question. I think that's going to be a lot of the questions about the backlog. Thank you for kudos and acknowledgement regarding our Super Fridays. A lot of different things go into the backlog, so I honestly can't tell you how long your wait time is going to be. What I can tell you is that roughly where we are right now is probably at the end of the queue, we're looking approximately at 1 year. So depending upon the type of visa classification that you're at and where you may have already been in that queue, if you're at the front part of the queue, then we should be able to get to you very quickly. If you happen to be at the latter end of that queue, it might roughly be just another year. এখন জানি না কতটুকু কি হবে না হবে। সো হোপ ফর দ্য বেস্ট। অ্যান্ড অলরেডি 2020-এর মার্চের 17 তারিখ না 20 তারিখ পর্যন্ত কভার করেছে। এই তো আমার 2 বছর পূর্ণ হলো, 2 বছর 1 মাস। জীবন সুন্দর। আর এর মধ্যে একটা জিনিস খেয়াল করলাম, আর এম্বাসি লাইভের মধ্যেও বলা হয়েছে যে বিকজ অফ F4 আমাদের ব্যাকলগটা বেশি, আমাদের এই জন্য লেট হচ্ছে। আর কিছু কিছু গ্রুপে মানে F4 এর ক্যান্ডিডেটরা এমন ভাব করে যে মনে হয় আমাদের পাপ হয়ে গেছে, F2B, F2A, F1, F3। মানে ওনারা দে আর লাইক যে ওনাদেরকে প্রায়োরিটি দেওয়া উচিত। মাসে 3,000 করে ভিসা দিতে হবে, নাহলে ব্যাকলগ কমবে না। আরে বাবা, তোমরা হলা লো প্রেফারেন্স ক্যাটাগরি, 4th প্রেফারেন্স ক্যাটাগরি, তোমাদেরকে এত প্রায়োরিটি কেন দেবো? বিকজ অফ ইউ গাইস উই আর সাফারিং। সো এটা একটা স্ক্রিনশট শেয়ার করতেছি এখন। এখানে মেয়েটা মানে কি হিসাবে বলে 14-16 বছর। বাবা তোমরা তো বাবা মার সাথে আছো, আমরা তো বাবা মার সাথে নাই, তাই না? তো বাবা মার সাথে না থাকার ব্যাপারটা বুঝবা যখন সিএসপি এইজ আউট হয়ে যাবা, তখন আমাদের মতো আমরা হয়েছি না, তখন বুঝবা আর কি কেমন লাগে। তো তোমরা এখনো ভালো আছো, খারাপ নেই। তো যেভাবে আছো আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করো। এই তো ছিল কুইক আপডেট। ফাইনালি 20 মাস পর ভিসা বুলেটিন মুভমেন্ট হয়েছে, বাট স্যাড নিউজ ইজ শুধুমাত্র সিটিজেন ক্যাটাগরি গুলো মুভ হয়েছে, অ্যান্ড F2B গ্রিন কার্ডের কোনো মুভমেন্ট হয়নি, which is kind of disappointed. আমি মানে গেস করতেছিলাম at least just F1 টা মুভ হয়, কারণ F1 এর একটা HR থেকে B-chart একটা গ্যাপ আছে almost 20 months এর। and কি বলবো এটাকে, মানে
সাডেনলি এটা F4 মুভ হয়ে গেছে লাইক 14 days এর মতো, অ্যান্ড অলমোস্ট সবগুলা ক্যাটাগরির B-Chart মুভ হয়েছে, জাস্ট আই এক্সপেক্ট ফ্রম F2B। সো হোপফুলি ইনশাল্লাহ নেক্সট মান্থ F2B মুভ হবে। আজকে হলো 23 রমজান, আল্লাহ বরকত দিছে এই রমজানে। আশা করি পরের বছর আমেরিকা থাকবো, রোজাতে বাবা মার সাথে রোজা করবো। চলছে গাড়ি, সিম্পল। আমাকে এখনই কেউ যদি জিজ্ঞেস করে যে কেমন আছেন, কেমন চলছে দিনটা, আমি একটাই কথা বলি, চলছে গাড়ি, সিম্পল। আর কি বলার আছে, কিছু বলার নেই। আপাতত এতটুকু আপডেট আছে। যাই হোক, অ্যাটলিস্ট একটা মুভমেন্ট শুরু হয়েছে, সো ফুলি টু ক্যাচ আপ দ্য স্পিড। আর ইন দ্য মিনটাইম আমি কালকে রাতে এত মেজাজ খারাপ হয়েছে, আমি আমাদের যে ডিকিউ গ্রুপটা আছে ওখানে আমি এত গালাগালি করছি যে আমি শকড। F4টা কিভাবে মুভমেন্ট দিছে, F4টা মুভমেন্ট দেওয়াটা পজিটিভ সাইন আবার নেগেটিভ সাইনও। পজিটিভ হলো অ্যাটলিস্ট তার মুভমেন্ট শুরু হয়েছে, তার মানে সবগুলো ক্যাটাগরি আস্তে মুভ হবে, আমাদেরটা হবে, আর আমার পিডি কারেন্ট হবে। আর এখানে সামিল ভাই আমাকে ফোন দিয়ে বলে তোমার পিডি নেক্সট মান্থে কারেন্ট হবে, তোমাকে বিদায় ভাষণ দিয়ে দেয়। এই ব্যাটা একটা কুফা, বেটা তুমি একটা কুফা, ঠিক আছে। আমি পরবর্তীতে বলি যে আপাতত কোনো বিদায় ভাষণ দেওয়ার দরকার নাকি, পিডি কারেন্ট হোক, তারপর তুমি যত খুশি তুমি আমাকে বিদায় ভাষণটা দেওয়া নাই। যে এখানে খাম্বা আছে, ইলেকট্রিসিটি খাম্বা আছে, কবে যে কমেন্টটা শেষ হবে যে কারেন্ট আছে কিনা লাইফে। হোপফুলি ইট উইল এন্ড আপ ইন নেক্সট মান্থ। আজকাল ঈদ ডে 9 বছর হয়ে গেল, অলমোস্ট 9 দুগুণে 18টা ঈদের মধ্যে 1, 2, 3, 4, 4টা ঈদ আমি বাবা মার সাথে করতে পারছি। 4টার মধ্যে 2টা আব্বু আম্মু একসাথে ছিল, আর 2টা আম্মু একা ছিল, আব্বু আসেনি বিকজ আমার আব্বুর ট্রিটমেন্ট চলতেছে। সো ইন দ্য মেইন টাইম আমরা একটা কাজ করি F2B কমিউনিটি থেকে, যে আমরা একটা ডোনেশন তুলি যে আমরা ইফতারি করাবো গরিবদেরকে। বাট আই ওয়াজ সারপ্রাইজ, মানে আমাদের কমিউনিটি এতভাবে এটা রেসপন্স করবে, ইটস ম্যাসিভ। লাইক আপনার লাইক 13,400 টাকা, অলমোস্ট 13,500 টাকার মতো উঠছে। আর হিসাব করলে অলমোস্ট 14,000 টাকাই উঠছে, খরচ টরচ সহ, যদি আমি নিজে পার্সোনালি ওইটা আমি ইনক্লুড করছি না। সো 13,500ই ধরলাম। সো এটা পরবর্তীতে কি হয়, এটা আমরা দেখা গেছে অনেক টাকা উঠে গেছে। সো আমরা ইফতারি না করে আমরা কিছু গরিব পরিবারকে অ্যাটলিস্ট 15 দিনের বাজার করে দিয়ে দিচ্ছি, এটাই বেটার হয়েছে। আর হলো একটা বাচ্চাকে ড্রেস কিনে দিছি, এতিম বাচ্চাদের। আর কিছু টাকা আশেপাশে যত দেখা গেছে, এমনকি যখন আমি ক্লোজিং করে দিয়েছি তখনও আমার কাছে অলমোস্ট 1400 টাকার মতো আসে। সো এটাকে আমি এখন ইউটিলাইজ করতেছি, অল্প অল্প করে দিয়ে দিচ্ছি মানুষকে। সো এই তো ছিল। আর হলো 14 নাম্বার ওয়েটিং মেল চলে আসছে, আর এটা হলো আজকে ঈদের ডে। জীবন সুন্দর, I don't know when it's going to be end. মে মাসের 2 তারিখ 2023, and এর মধ্যে সুপার ফ্রাইডে রাইল দেওয়া হয়েছে মার্চের 17 থেকে 31 তারিখ, অ্যান্ড এপ্রিলের 3 তারিখ পর্যন্ত দেওয়া হয়েছে। যতটুকু আমি ইন্টারনালি বা গ্রুপের থ্রুতে, বা যেহেতু গ্রুপে সবাই নাই, সো এখানে আসলে সব পুরো তথ্যটা পাওয়াটা একটু ডিফিকাল্ট। সব আশা করেই দিবে। আর এর মধ্যে অনেক প্রেডিকশন হচ্ছে, এই হচ্ছে, কত কিছু যে হচ্ছে। অ্যাজ অফ নাও মাই প্রেডিকশন ইজ আমি ডিসেম্বরে বা লাস্ট কোয়ার্টারের দিকে আর কি আইএল পাবো। বাট অনেকে বলতেছে নেক্সট ইয়ার। ওকে ফাইন, আমার কোনো প্রবলেম নেই, যেহেতু আমি 8 বছর ওয়েট করতে পারছি, আই ক্যান ওয়েট 1 year মোর। সো দ্যাটস নট দ্য থিং। আসলে একটা জিনিস আমি উপলব্ধি করলাম এই কয়দিনে, মানে আমাদের কমিউনিটি থেকে যারাই যাচ্ছে আফটার গেটিং দ্য গ্রিন কার্ড, তার নির্বোধের মতো আচরণ করা শুরু করছে। লাইক আমার পরিচিত একজনকে আমি হেল্প করেছি, অল্প একটু হেল্প করেছি, তেমন না, আমি আসলে ইমিগ্রেশন কোনো লয়ার না, বাট তাকে আমি হেল্প করেছিলাম। সে F2A থেকে আসছিল, সে F2A থেকে CSP আমার মতো এইজড আউট হয়ে চলে আসছিল। সো তখন সে ক্লেম করে যে সে CSP এলিজিবল অ্যাটর্নি ধরে, সো ইন্টারভিউ দেয়, তারপর তাকে রিফিউজ করে দেয়। সো ইন 2021 আগস্টে মেবি সে ইন্টারভিউ দেয়, অ্যান্ড কীভাবে কী করতে আমি জাস্ট টুকটাক সাজেশন দিয়েছি। এখন সে USA চলে গেছে। যাওয়ার পর সে আসলো এখন এই ঈদের সময়, এসে আমাকে বলে যে ভাই ভুলে গেছেন, আমাকে USA গেলে আবার মনে পড়ে। কারণ নর্মালি আমার পরিচিতের মধ্যে যদি আমাদের কমিউনিটির মধ্যে কেউ যদি USA চলে যায়, আমি খুব একটা কথা বলি না, বিকজ আসলে কি যেটা আমি দেখলাম যে গ্রিন কার্ড বা যাওয়ার পরে একটু ভাব চলে আসে শরীরের মধ্যে। সো আমি চাই না ওদের সাথে আমার সম্পর্কটা খারাপ হোক। সো যাওয়ার পরে সে এখন আসছে বিয়ে করার জন্য, সে আমাকে এসে বলে বিয়ে করেন। হোয়াট দ্য হেল ডুড, আপনি বিয়ে করছিলেন?
আপনি কেন আমাকে এটা বলতেছেন? আর এর মধ্যে স্পেশালি মেয়েরা, আমাদের গ্রুপে মেয়েরা, সব মেয়েরা না, আমাদের গ্রুপে কিছু মেয়েরা আছে। একটা মেয়েকে আমি 2017-তে চিনি ভিসা থ্রু চ্যাটে। সো ওকে আমি মানে ওর সাথে আমার রেগুলারই কথা হতো। সো ও এক্সপিরিয়েট করে চলে যায়, আজকে 1 বছর হয়ে গেছে। সো যাওয়ার পরে মানে যাওয়ার আগে ঠিকই আমার সাথে কন্ট্যাক্ট রাখতো, কিন্তু যাওয়ার পরে সে আমাকে কোনোদিন মেসেজ, আমি ভাবছিলাম কি হয়তো তার সাথে আমার যেহেতু 6-7 বছরের একটা বর্নিং আছে, যেহেতু পরিচিত আছে, সো সে যাওয়ার পর আমার সাথে কন্ট্যাক্টটা রাখবে। বাট আই ওয়াজ রং, মানে যাওয়ার পর টোটালি ডিফারেন্ট। যার সাথে কোনোদিনও কথা হয় না তার সাথে সে ইনবক্সে কথা বলে, গ্রিন কার্ড আসার পরও জানে না, ইভেন কি যেদিন ফ্লাইট সেদিনও আমাকে বলে না। ওকে ফাইন, আমি দ্যাটস নট দ্য ম্যাটার। সে মেবি এখন বিয়ে করবে, কিছুদিন আগে 1-2 মাস আগে সে আমাকে মেসেজ দিয়ে বলে তার সার্ভিস সেন্টার কোনটা ছিল। আমি কিভাবে জানবো তোমার সার্ভিস সেন্টার কোনটা ছিল? আর তারপরে আমি ব্লক করে দিই, কারণ আসলে কি এটা হলো সুসময়ের বন্ধু। আর আমার গ্রুপে অনেক আছে যে রাতে 2টা-3টার দিকে আমাকে কল দিয়ে বলে ভাই এটা। আরে ভাবা রে, একটা মানুষকে যখন কল দিবা তখন তো অ্যাটলিস্ট একটা পারমিশন নিয়ে নিতে হয়। নো, দে ডোন্ট বদার ইট। আর একটা জিনিস আমি রিয়েলাইজ করছি, আপনি যখনই কাউকে হেল্প করবেন, সো হেল্প করার মানুষ বুঝে করবেন, যেটা আমি করি নাই। মানে আমি মানুষকে আমাদের কমিউনিটির নিজে ফোন দিয়ে আমি হেল্প করছি তাদেরকে, অ্যান্ড তারা এটাকে ওপেন ফর অল মনে করছে। মানে আমি যখন খুশি তখন তারা আমার কাছে হেল্প চাইতে পারবে। ওকে হ্যাঁ, ওকে সবাই বিপদে পড়লে মানুষ হেল্প করবে, এটাই স্বাভাবিক। বাট আপনারা শুধু আমাকে হেল্পের সময় আমাকে মনে করবেন, অন্য টাইমে মনে রাখবেন না, ব্যাপারটা তো ভালো না, ভালো দিক না। সো এখন থেকেই আমাদের কমিউনিটির যারাই আমার সাথে পরিচিত, ক্লোজ আছে অনেকে, সব তাদের সাথে আমার সম্পর্ক ভালোই আছে, খারাপ নেই। তারা এনি টাইম আমাকে কল দিতে, যেহেতু আমার একটা ক্লোজ বন্ডিং হয়ে গেছে। আই ডোন্ট নো যাওয়ার পরে আসলে কতজনের সাথে এই বন্ডিংটা থাকবে বা কন্টিনিউ থাকবে। যাই হোক, একটা গুড মেমোরিজ আছে। আর ইন দ্য মেইন টাইম আমরা ঈদের পর একটা গেট টুগেদার করি। আমি এখানে ভিডিও করি না, কিছু ছবি আছে, আমি ছবিগুলো দিয়ে দিব এখানে। সো আমাদের সাথে একটা মেয়েও আসে, আমার ব্যাচমেট, আমরা এখন তুই করে বলি। এই তো যাই হোক, চলছে গাড়ি সিসিমপুরে। এখন থেকে আমি এই ডায়লগটাই দিচ্ছি যে কি খবর, চলছে গাড়ি সিসিমপুরে। হোপ ফর দ্য বেস্ট। ইনশাল্লাহ এই মাসের ভিসা বুলেটিনে আশা করি মুভমেন্ট হবে। ব্যাপারটা হলো ইন্ডিয়ান এম্বাসি অলরেডি 2020 জুন পর্যন্ত চলে গেছে, আর আমাদের এখানে 11 দিনের মুভমেন্ট দিছে। লাইক এটা এখন সেপ্টেম্বর 2019-এর 22 তারিখ পর্যন্ত, যতটুকু আমি গ্রুপ থেকে দেখলাম, এটা আমি জানি না। আর এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো, যাদের পিডি কারেন্ট হয় না তারা কেউ এই 60 ডেজের মেইল পাচ্ছে না। বাট মাই সিনারিও ইজ ডিফারেন্ট রাইট নাও। আমি কেন পাচ্ছি আমি জানি না। সেটা হলো আমি অলরেডি 8টা পেয়ে গেছি, 9টা হবে এই মাসে, 26 তারিখে পাবো আই গেস, আমার ঠিক মনে নেই। তো এটার একটা লজিক্যালি কারণ আছে, সেটা হলো আমার 2016-তে ডিকিউ হয়ে গেছিলো, কিন্তু আমার সামহাও কপালে ছিল না, আমি যেতে পারিনি। ওইটার কারণে মেবি আমরা 3 জন আছি, আমি, আলামিন ভাই আর হিমি আপু, এই 3 জনই আমরা ওয়েটিং মেলটা পাচ্ছি। এখন দেখা যাক এটার জন্য কি আমাদের কোনো বেনিফিট হবে কি হবে না আমরা জানি না। আজকে মেবি আমাদের এম্বাসিতে মেইল দিতে পারে, ইন্টারভিউ মেইল লেটার। এখন যেভাবে যাচ্ছে এভাবে গেলে তো আমার 54 মাস লাগবে। যদি 11 দিন করে যায় তাহলে আমার 54 মাস লাগবে, যদি 20 দিন করে যায় তাহলে 29 মান্থ, অ্যান্ড 1 মাস করে গেলে 18 মাস, আর 2 মাস করে যায় তাহলে 9 মান্থ এরকম। এখানে একটা প্লাস পয়েন্ট হলো 2020-এর দিকে, মার্চের পরে অনেক কম ডিক্রিজ, কারণ তখন ওয়েটিং টাইমটা খুব বেশি ছিল। এখন দেখা যাক তারা কি করে। স্টিল ফেসিং সাম প্রবলেম রাইট নাও। আজ হলো মে 26 তারিখ, ফ্রাইডে, অ্যান্ড গতকালকে আমাদের গ্রুপের অনেক ভাই অলরেডি আপনারা জেনেছেন যে যখন মানে ফার্স্ট আমাদের ফ্যামিলি ক্যাটাগরিতে ভিসা ইন্টারভিউ লেটার দেওয়া শুরু করে, তখন অনেক ভাই অনেক এক্সাইটেড ছিল। অ্যান্ড কালকেও সেম ইয়েতে সে জাম্প করা শুরু করে আমাকে ভিডিও কল দিয়ে, বাট আমি ওটা রেকর্ড করতে পারিনি। সামহাও আমিও এক্সাইটেড হয়ে গেছি, আমিও ইমোশনাল হয়ে গেছি। অ্যাটলিস্ট 2015 কুফাটা কাটছে, আর এখান দিয়ে ভিসা বুলেটিন মুভমেন্ট হয়নি, অ্যান্ড অলরেডি তারা ঘোষণা দিয়ে দিয়েছে যে হয়তো রেট্রোগ্রেস হইতে পারে, which is a bad thing for us. আচ্ছা যাই হোক, যেটাই হয়েছে ভালো হয়েছে। আর ইন দ্য মেইন টাইম গভর্নমেন্টের সাথে পলিটিক্যালি কিছু ইস্যুর কারণে হয়তো বলছে যে যারা ফেয়ার ইলেকশনের জন্য বাধা দিবে তাদেরকে ভিসা বন্ধ করে দিবে। অ্যান্ড কিছু পাবলিক ওটা আমাকে ইনবক্সে ওইটা দিয়ে নক করা শুরু করে যে এইটা এই স্ক্রিনশট, আমি কিছু মানুষের স্ক্রিনশট দিয়ে দিব, বাট আই ডোন্ট নো তাদের ওয়াই দে আর কনসার্ন অ্যাবাউট মাই ভিসা, অ্যাবাউট পার্টিকুলারলি মাই ভিসা। সো এই
কাহিনীগুলো হচ্ছে মানে আমি বুঝতে পারতেছি না আসলে কিভাবে এটাকে হ্যান্ডেল করবো ভাই। যাই হোক, অলরেডি মে মাসে 6 তারিখ 2020 ডিকিউ কভার হয়ে গেছে, এখনো সুপার ফ্রাইডে বাকি আছে। দেখা যাক কতটুকু পর্যন্ত কভার করে। হোপ ফর দ্য বেস্ট। দেখি রেট্রোগেস যদি হয়ে থাকে, আশা করি খুব একটা বেশি হবে না, যেহেতু বসে তার মানে কিছুটা হইলেও রেট্রোগেস হবে। এখন দেখা যাক কতটুকু হয় আর কি। হলো 29 জুন 2023 কোরবানিতে, অ্যান্ড ফাইনালি ভিসা বুলেটিন পাবলিশ হয়েছে। সেখানে কোনো ধরনের কোনো মুভমেন্ট হয় নাই, অ্যান্ড তারা বলে দিছে কামিং মান্থসের মধ্যে হয়তো রেট্রোগেস হইতে পারে, মেবি হওয়ার পসিবিলিটি আছে, যেহেতু বলছে তারা হবে। আর ইন দ্য মেইন টাইম 2020 জুনের 15 তারিখ পর্যন্ত ডিকিউ কভার হয়ে গেছে, অ্যান্ড আমি 15 নাম্বার কি 14 নাম্বার ওয়েটিং মেল অলরেডি পেয়ে গেছি। আজকে হলো ঈদ ডে, অ্যান্ড আমি এখানে বসে আছি, জীবন সুন্দর। আর একটা স্ক্রিনশট আপনাদের কাছে শেয়ার করছি ঈদ উপলক্ষে। আশা করি, জানি না, আশাও তো করতে পারতেছি না, বিকজ hope for the best. আজ হলো জুলাই 30 তারিখ 2023, অ্যান্ড এর মধ্যে আগস্টের ভিসা বুলেটিন পাবলিশ হয়ে গেছে, অ্যান্ড রেট্রোগেস হয়নি। অ্যান্ড আগস্টের ভিসা বুলেটিনের লাস্টে নোটটা দিয়ে দিয়েছে যে হয়তো কান্ট্রি লিমিটের সাথে রাখার জন্য, মানে লিমিট রাখার জন্য 26,216টা ভিসা না 26,66টা ভিসা, এর মধ্যে লিমিটে রাখার জন্য হয়তো তারা রেট্রোগেস করতে হইতে পারে। আমার মনে হয় না করবে, বিকজ অফ ডমিনিকার জন্য আর কি এত ঝামেলা হয়েছে। আমাদের টোটাল এখন 21,000 সামথিং ভিসা ইস্যু হয়ে গেছে, আর অলরেডি ডমিনিকা নিয়ে গেছে 11,000। সো বিকজ অফ ডমিনিকা ভিসা বুলেটিন মুভ হচ্ছে না। আর ইন দ্য মিন টাইম আমাদের তৌফিক ভাই অলরেডি ইউএসএ চলে গেছে, আলহামদুলিল্লাহ, খুবই ভালো নিউজ। আমাদের একজনের কুফাতো কাটছে অ্যাটলিস্ট 2015, আমরা নিজেরা চোখে দেখছি। আর সবচেয়ে খারাপ লাগছে হলো F2 এর জন্য, সেটা 3 বছর রেট্রোগেস হয়ে 2017-তে চলে আসছে। আমার হঠাৎ করে মনে পড়ছে, আমি আলামিন ভাইকে বলতেছিলাম যে ভাই দেখছেন একটা জিনিস, আমরা কিন্তু 2017 নভেম্বরে কিন্তু আমরা অপ্ট আউট হয়ে চলে আসছিলাম, মানে সরি এইজড আউট হয়ে চলে আসছে F2B-তে, অ্যান্ড এখন ভিসা বুলেটিন 2017 অক্টোবর চলে, আমরা কিন্তু 2017 নভেম্বরে। হাউ আইরনিক। আর হলো ইন দ্য মিন টাইম ইন্টারভিউ লেটারও ইস্যু হয়েছে। এবার আসলে কনফিউজিং লেটার ইস্যু হয়েছে, মানে 2020 জুনের 10 তারিখ থেকে জুলাই 2020 15 তারিখ পর্যন্ত ইস্যু হয়েছে। ইন দ্য মিন টাইম 2021 অনেকে আইএল পাইছে, আই ডোন্ট নো হাউ। মানে এটা দেখার পরে যখনই দেখছি 2021 আইএল পাইছে মানুষ, সো এটা দেখার পরে আসলে একটু ইমোশনাল হয়ে গেছে। কারণ মার্চে আমার যদি পিরিয়ডে কারেন্ট থাকতো হয়তো আমি তখন পেয়ে যেতাম। এখন আল্লাহ যারা কপালে রাখছে তাই হবে, নসিবে যা আছে তাই হবে। সো আর যখনই 2021 আইএলটা দেওয়া হইলো, এর মধ্যে মানে অনেকে কোশ্চেন করা জিজ্ঞেস করতেছে, আপনি ফেক কথা বলতেছেন হ্যান ত্যান। এক আপু তো বিরক্ত হয়ে এমনই কথা বলছে যে ইনভয়েস এন্ড কেস নাম্বারটা দিয়ে দিই, আপনারা চেক করে দেখেন। স্ক্রিনশটটা এখানে আসতেছে। একজন আদর্শ শালা আর কি, আদর্শ দুলাভাইয়ের আদর্শ শালা, সে একটা পোস্ট, উনি ওই গ্রুপটাতে পোস্ট করে যেটাতে আমি ব্যান খেয়েছি। সো ওইখানে পোস্ট করে যে তার আগস্টের ডিকিউ সে কবে পাবে, বাট তার দুলাভাই এসে বলে যে তার ডিকিউ নাকি নভেম্বরে। এটা নিয়ে সে সাদিক ভাইয়ের সাথে একটা ঝগড়া করে যে আমার তো ডিকিউ আগস্টে, আমার সবকিছু ঠিক আছে এই সেই, তাহলে নভেম্বর কিভাবে হয়। এখন সাদিক ভাই, আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম, সাদিক ভাই বলে এগুলার সামান্য ন্যূনতম জ্ঞানবোধ নাই, এগুলো আমেরিকায় যে করবে ঠিক। আমি রাস্তায় লিটারালি হাসা শুরু করছি, সবাই আমাদেরকে তাকায় রয়েছে। আবার এখানে অনেকে যাওয়ার সময় কিভাবে জানি নামটা চেঞ্জ হয়ে যায়, আক্তার থেকে তালুকদার, জাহান থেকে জিম, শুভ থেকে স্যাম, আই ডোন্ট নো হাউ। সো এগুলা হচ্ছে। আবার এখানে যে গ্রুপে কথা বলতেছি ওখানে অ্যাডমিনরা অলরেডি ভিসা পেয়ে গেছে এপ্রিল মাসে, তারা এখন বলতেছে যে তারা নাকি গভর্নমেন্ট জব করে দেখে তারা জানাইতে পারেনি। কিন্তু তারা কিন্তু অন্যদের জন্য আবার অনেক কিছুই বলতে, যে আপনারা কেন পোস্ট করতেছেন না, আপনারা কেন কিছু বলেন না, আল্লাহ বিচার করবে এই সেই হ্যান ত্যান। কিন্তু আপনার বিচারটা কে বলবে? যাই হোক, আমরা আপনার গ্রুপ থেকে অনেক কিছু জানতে পারি, which is good। মানে আমি যেহেতু ব্যান, আমি এখন দেখতে পারতেছি না, বাট আমার কমিউনিটির মানুষরাই আমাকে স্ক্রিনশট দিচ্ছে, সো ওইভাবেই দেখছি। তো এই তো চলছে গাড়ি সিসিমপুরে। এখন জানি না আসলে কি হবে পরবর্তীতে, বাট যা হচ্ছে আই গেস ভালোই হচ্ছে। আজকে হলো 28 আগস্ট 2023, এন্ড আমার 16টা ওয়েটিং মেল চলে আসছে। এন্ড
খুশির সংবাদ হলো একটাই যে ভিসা বুলেটিনের রেট্রোগ্রেস হয়নি, সবচেয়ে বড় কথা হলো এটা। আই ওয়াজ সো হ্যাপি, মানে ফার্স্ট টাইম ভিসা বুলেটিন মুভমেন্ট না হতে এত খুশি হয়েছে, কারণ লাস্ট 4-3 বার ধরে ওরা এই নোটিশটা দিয়ে যাচ্ছিল যে মেবি আমরা রেট্রোগ্রেস করতে পারি যদি লিমিটের বাইরে চলে যায়। বাট তখন যখন আর কি ভিসা বুলেটিন পাবলিশ হয়, ফারহানকে নিয়ে আমি উঠতেছিলাম, তখন মানে ফারহানকে আমি উপরে উঠে দিয়ে আমি সিঁড়িতে ছিলাম, সিঁড়িতে দেখার পর লাফালাফি শুরু করে আমি সাদিক ভাইকে ফোন দিয়ে বলে ভাই ভিসা বুলেটিন নেটওয়ার্কে হয়নি। আরে সবাই আলহামদুলিল্লাহ অনেকে বুঝে নেই। আবার ইন দ্য মিন টাইম এখন দেখলাম ইন্টারভিউ লেটার ইস্যু হলো, ইন্টারভিউ লেটার ইস্যু হওয়াতে 2020 সেপ্টেম্বরে চলে গেছে, এখন 5 মাসের একটা গ্যাপ আছে আমার সাথে। আর হলো আমার প্রায়োরিটি ডেটটা এখনো কারেন্ট হয়নি, এটা হলো সবচেয়ে বড়। আর ইন্টারেস্টিং একটা ব্যাপার শেয়ার করি, রিসেন্টলি আমাদের ডিকিউ গ্রুপ অনেকে অ্যাড হচ্ছে, যেহেতু আমরা যে গ্রুপের থ্রুতে আমরা আইডিয়া পেতাম যে কতদিন পর্যন্ত কাভার করছে না করছে, সো সেটা এখন ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, বিকজ তাদের যে অ্যাক্টিভ অ্যাডমিন ছিল তারা অলরেডি চলে গেছে। তো আমি সবাইকে অ্যাড করে, এখন ওখানে একটা মেয়ে অ্যাড হয়, মেয়ে অ্যাড হওয়ার পরে এতই ওবিডিয়েন্ট, এতই মানে মাপার কথা মানে শুনে উনি কি করছে, পিটিশনারকে অ্যাড করে দিছে। এখন আমি হলাম এমন একটা পার্সন যে কোনো কিছু তোয়াক্কা না করে সবকিছু চুপচাপ বলে ফেলি আর কি। তো এখন যদি পিটিশনারকে অ্যাড করেন, আমি যদি উল্টাপাল্টা কথা বলি, সেক্ষেত্রে পিটিশনার হার্ট অ্যাটাক করে মারাই যাবে। এর মধ্যে আবার একজন আসছে 2018 পিডি, সে নাকি যখন অ্যাপ্লাই করা হয় তার জন্য F2A ক্যাটাগরিতে ছিল, সে পরে এইজড আউট হয়ে যায় অ্যান্ড সে এক্সপিরিয়েট করতে চাচ্ছে বর্তমানে তার পিডি 2018, অ্যান্ড তার কি ডিকিউ হওয়ার পসিবিলিটি আছে কিনা। তারপর ইন দ্য মেইন টাইম আরেকটা ইনসিডেন্ট হয়, সেটা হলো আমাদের ডিকিউ গ্রুপে একজন আসে, স্ক্রিনশটগুলো আমি এখানে দিয়ে দিব। সেটা হলো সে আসে, সে বলে যে তার পিটিশন, যেহেতু আমরা 15 and 16 অ্যাপ্লিকেন্টের পিটিশনার অলরেডি এলিজিবল সিটিজেনের জন্য, একজন বলতেছে যে আমার যদি সিটিজেন হয় সেক্ষেত্রে আমি কোনো বেনিফিট পাবো কিনা। তো আমি ইচ্ছা করে আর কোনো রিপ্লাই দিইনি। একজন এসে বলে হ্যাঁ সিটিজেন হতে বলেন, তাহলে IR1 CR1 ক্যাটাগরিতে চলে যাবে। আরেকজন বলে যে F1 এ চলে যাবে, আর ব্যাক করতে পারবে না। আমার একটাই কথা, আপনারা যখনই কোনো গ্রুপ থেকে হেল্প নেবেন, হেল্প নেওয়ার পর অবশ্যই সেটা অথেন্টিকেশন যাচাই করার জন্য গুগল করে নেবেন, কারণ আদারওয়াইজ মানে ইনফরমেশনগুলো খুবই ব্যাড ইম্প্যাক্ট পড়ে, মানে আপনার একটা ইনফরমেশনের জন্য আপনার কেসটা অনেক ডিলে হইতে পারে। সো যখনই কারোর থেকে ইনফরমেশন কোনো হেল্প নেবেন, অবশ্যই সেটা গুগলে সার্চ করবেন, কারণ গুগলে সব কিছুই আছে, US এম্বাসির ব্যাপারে বা US ইমিগ্রেশনের ব্যাপারে ওদের ওয়েবসাইটে সব লেখা আছে। এই তো ইনসিডেন্ট হচ্ছে, ভালোই লাগতেছে। এখন দেখা যাক নেক্সট মান্থে, যদি হোপফুলি নেক্সট মান্থে নিউ FI শুরু হবে অ্যান্ড ভিসা বুলেটিন মুভমেন্ট হবে, হোপ ফর দ্য বেস্ট, ফিঙ্গার ক্রসড। আজকে হলো 19 September. This time visa bulletin hour almost like. As you can see in my face, I'm really frustrated right now. Been fucking 26 months, not normal. মন না হওয়ার পিছনে আমাদের বড় বাবা ডোমিনিকা রিপাবলিকান তাই ওদের লিভ টুগেদার অ্যালাউ আছে। ওরা বুড়া বেটারা 50-60 বছরের বেটারা F2B ক্যাটাগরিতে যায়, পরবর্তীতে তারা তাদের হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ বাচ্চা সবগুলোকে F2A নিয়ে যায়। এখন গেট ইট, মানে একটা দ্বীপ, ছোট্ট একটা দ্বীপের দেশটি এভাবে তারা প্রায়োরিটাইজ করতেছে। লাইক জুলাই রিপোর্ট অনুযায়ী, আমি একটা স্ক্রিনশট এখানে শেয়ার করে দিব। জুলাই রিপোর্ট অনুযায়ী আমি এভারেজ হিসাবটা বলি, লাইক 24,000 ইস্যু হয়েছে। আমি অ্যাপ্রক্স হিসাবটা বলতেছি, অ্যাকুরেট হিসাবটা স্ক্রিনশট অলরেডি দেখে বলতে। 24,000 ইস্যু হয়েছে, এর মধ্যে চায়না, ইন্ডিয়া, ফিলিপাইন, মেক্সিকো, এই 4টা কান্ট্রি মিলে মাত্র 4,000। তো আর তাকে সাবস্ট্রাক্ট করলে 24,000 থেকে 4,000 সাবস্ট্রাকশন করলে এখন 20,000। সো 20,000 থেকে ওরা একাই দিচ্ছে 13,000। তাহলে ওয়ার্ল্ড ওয়াইড মাত্র 20,000 ইস্যু হয়েছে, অ্যান্ড ওটার মধ্যে 13,000 ওরা একাই দিচ্ছে, উইচ ইজ 60%, অ্যান্ড ইন টোটালে 52% তারাই দিচ্ছে। এখন ওদের চলতেছে 2022 এপ্রিল, এখন বলা যাচ্ছে না 5 মাস লাগে। লাস্ট মান্থে ওরা 2021 ডিসেম্বর থেকে 2022 এপ্রিল পর্যন্ত চলে আসছিল। ওরা দেখা যাক। আর রিসেন্ট কালকে রাত্রে একজন নাকি হঠাৎ করে ঘুমাইছিল, ঘুম থেকে উঠে দেখে তার ইন্টারভিউটা এসে পড়েছে, আর 5 দিন সময় আছে। ইনশটটা এখানে আবার আজকে পোস্ট করলে যে ইন্টারভিউ লেটার ইস্যু হয়েছে, আপনারা সবাই ইমেল চেক করেন। এখানে লেগে বলছে হোয়াট ইজ IEL, সামান্য কমন সেন্স টুক 9 help. And I'm getting frustrated. I'm really frustrated right now. আজকে হলো অক্টোবরের 12 তারিখ, এর মধ্যে
নভেম্বরে ভিসা বুলেটিন দিয়ে দিছে, ওইটা মুভ হয় নাই। আমি জানি না তারা কি করতেছে না করতেছে, আই হ্যাভ নো ফাকিং ক্লু অ্যাবাউট দ্যাট। কোনো একটা ক্যাটাগরিতে আজকে অলমোস্ট 2 বছরের উপরে, লাইক 27 মাস ধরে অফ আছে, 28 মাস ধরে অফ আছে, তারা মুভ দিতেছে না। আর এখানে আমাদের ডমিনিকা ভাইরা এখন পর্যন্ত আইএল ইস্যু করেন। এবারে আইএল ইস্যুটা পুরো ডিফারেন্ট হয়েছে, আই ডোন্ট নো। সেপ্টেম্বরে যেটা ইস্যু হওয়ার কথা 27 তারিখের মধ্যে, সেটা আর ইস্যু হয় নাই। সেটা কেন ইস্যু হয় নাই এখনও জানি না। তারপরে হলো এখন যে ইস্যু হয়েছে, দেখলাম যে এক পিটিশনের আন্ডারে একাধিক অ্যাপ্লিকেন্ট থাকলে তারা পাইতেছে। অ্যান্ড 2020 ডিসেম্বর পর্যন্ত অনেকে পেয়ে গেছে। আমি জানি না আসলে তারা কখন মুখ দিবে না দিবে। আমার এখন আসলে কোনো ইন্টারেস্টই নেই। এখন বের হইলে মানুষ বলে যে তোমার হবে না, হ্যান না তেন না, এগুলো শুনতে শুনতে আসলে এখন আমি বিরক্ত হয়ে গেছি, ফেড আপ হয়ে গেছি, ডিপ্রেসড হয়ে গেছি। এর মধ্যে ওয়ার্ল্ড কাপ চলতেছে বাংলাদেশের, সেকেন্ড ম্যাচ শেষ হলে ইংল্যান্ডের সাথে ইংলিশ পরীক্ষা ফেল করছে, আফগান বিরিয়ানি খাইছে। তো দ্যাটস নট অল, মানে লাইফটা থেমে গেছে, এভাবে আসলে হয় না। মানে ভাই আমি মাত্র 42 দিনের জন্য আজকে কতগুলো মাস ওয়েট করতেছি, আই ডোন্ট নো। তারপর এখানে অনেক ইনসিডেন্ট হলো। একজন আসলো, একজন এসে মানুষকে থ্রেট করতেছে আমাদের গ্রুপে, এখানে স্ক্রিনশটটা দেওয়া আছে, যে সবাইকে ঢোকার পরে সবাইকে ইনবক্সে যে পিডি F2B PD and DQ কত, আমাদের নিকনেমে কিন্তু গ্রুপের নিকনেমে দেওয়াই আছে যে PD DQ কত, সবাইকে দিতেছে। তারপর একটা মেয়েকে বলে আপনি আপনার ইনফরমেশন বলেন, না হলে যেভাবে আপনার ইনফরমেশন বের করছে সেভাবে। এটা কেন, ওয়াই ইউ গাইজ আর ডুইং দিস, আই ডোন্ট নো। মানে এত লেম কিভাবে হইতে পারো? আর তুমি ইনফরমেশন নিয়ে করবারটা কি? আচ্ছা, এখন যারা আইএল ভিসা নভেম্বরের পর্যন্ত গেছে, দেখা যাক এবার 27 তারিখে থেকে। আর এবার ডমিনিকা, ভিয়েতনাম, ফিলিপিনে এখন পর্যন্ত F2B কেউ পায়নি। ডমিনিকা যত তাড়াতাড়ি শেষ হবে, আমার মাই পার্সোনাল ওপিনিয়ন, ডমিনিকা যত তাড়াতাড়ি শেষ না হবে তত তাড়াতাড়ি বন্ধ ভিসা বুলেটিন মুভ হবে না। আই ডোন্ট নো, আর ভালো লাগতেছে না। আজকে হলো 29 অক্টোবর 2023, এর মধ্যে আমাদের ইন্টারভিউ ইস্যু হয়েছে। আমাদের শারিয়ার ভাই যে বড় ধরনের কুফা ছিল, উনি অলরেডি ইন্টারভিউ লেটার পেয়েছে ডিসেম্বর 18 তারিখ, আর ডিসেম্বর 16 তারিখ হলো আমার বার্থডে। আর ইন দ্য মিনটে আমাদের এখানে জ্বালাও পড়া আন্দোলন শুরু হয়েছে বিকজ অফ ইলেকশন আছে নেক্সট ইয়ারে জানুয়ারিতে, যতটুকু আমি শুনেছি। আজকে হরতাল, এই জন্য আজকে অ্যাম্বাসি থেকে ইন্টারভিউ ক্যান্সেল করেছে, এখানে দেখতেই পারতেছেন। আর ইন দ্য মিন টাইম আমাদের আনামুল হক ভাইয়ের এক্সপিরিয়েন্স অ্যাকসেপ্ট হয়েছিল, উনি ইন্টারভিউ দিয়েছিল অক্টোবর 21 তারিখে। অ্যান্ড ইন্টারভিউ দেওয়ার 30 মিনিটস পরে ওনার ভিসা প্রিন্ট হয়ে যায়। আর এর মধ্যে একজন ছিল আমাদের এখানে, ওনার ভিসা রিফিউজড হয়ে যায় বিকজ অফ স্পন্সরের কারণে। আমি যেহেতু অনেকবারই সবাইকে বলছি যে আপনার মেইন হলো স্পন্সরটা এনাফ নিয়ে যাবেন, স্পন্সর এনাফ না থাকলে আসলে আপনার ভিসাটা দিতে চায় না, এটা হচ্ছে বড় কথা। এখন যেটা হচ্ছে ইন্টারভিউ লেটারও ইস্যু হয়েছে, এর মধ্যে আলহামদুলিল্লাহ এই মাসে 2বার ইস্যু হয়েছে, বাট ইস্যুর পরিমাণটা আমার কাছে খুবই কম লাগতেছে। আর ইন দ্য মেইন টাইম যেটা হয়েছে সেটা হলো ডমিনিকা রিপাবলিক, যেটা আমি গেস করেছিলাম 15,000 ভিসা দিয়েছে, অ্যান্ড ওয়ার্ল্ড ওয়াইড 29,500 ভিসা ইস্যু হয়েছে F2B-তে। অ্যান্ড F4 এর ক্ষেত্রে অলমোস্ট 40,000-এর মতো ইস্যু হয়েছে। আমি ঠিক এক্সাক্ট হিসাবটা মনে নাই, আমি F2B হিসাবটা এখানে দিয়ে দিব। 3 বছরে অলমোস্ট 52,000 ভিসা ইস্যু হয়েছে, অ্যান্ড অলমোস্ট 22,000-এর মতো ডমিনিকারে দিয়েছে। ওদের এখনো শেষ হয় নাই। 2022-এর নভেম্বরে দেখলাম যে একজন পোস্ট করছে, সে এখনো ডেট পায়নি, আই ডোন্ট নো। এখন আমাদের F2B কবে মুভ হবে জানি না, ডিসেম্বরের পরে হয়তো মুভ হইলেও হইতে পারে। আই গেস মুভ তো দেওয়ার কথা, 28 মাস হয়ে গেছে আর কত। ইন দ্য মিনটে আমার 16তম ওয়েটিং মেল চলে আসছে। ওয়েটিং মেল আসতে কোনো লেট করে না, কিন্তু এতে কিছু করার নেই। আর ইনসিডেন্ট হচ্ছে এখানে অনেক কিছু ফানি দেখা যায়। একজনের চাচা তো বোনের হাজবেন্ড মানে আমেরিকান নাগরিকত্ব পেয়েছে, অ্যান্ড সে তাকে জবের ম্যানেজ করে দিবে, জব কিভাবে ম্যানেজ করে দিলে সে কিভাবে যাবে, ব্লা ব্লা ব্লা। আবার আমাদের গ্রুপে কিছু পালপাটনা আছে যেগুলা হলো বলতেছে আমাদের ইলেকশনের কারণে নাকি ভিসা বুলেটিন মুভমেন্ট অফ আছে, ইলেকশনের কারণে নাকি আমাদের ইন্টারভিউ লেটার ইস্যু হচ্ছে না, কত কিছু বলতেছে। আসলে জানি না, আসলে ভালো লাগতেছে না। বড় কথা হলো এটা, ভালো লাগতেছে না, আর ভালো লাগে না।
হ্যাপি 8-year anniversary to me. আজকে আমার অ্যাপ্লাই 8 বছর পূর্ণ হলো, নভেম্বর 3, 2023। জীবন সুন্দর। আজকে হলো 22 নভেম্বর 2023 and 29 মাস ধরে ভিসা বুলেটিন মুভ হইতেছে না। চার্লি ওপেন হাই একজন আছে ভিসা বুলেটিনের চিফ, কি জানি সে এই নিজেই এখন বলদ হয়ে গেছে। লাইক লাস্ট 2.5 ইয়ার্সে মাত্র 1 মান্থ মুভ হয়েছে, এভারেজে 6 উইকস, যেখানে F1 মুভ হয়েছে মাত্র 1 মান্থ, রেস্ট অফ দ্য ক্যাটাগরিতে 1 মান্থ করে হয়েছে 6 উইক আপ টু, আর F2বিতে 0 মুভমেন্ট। I don't know what the fuck is going on the embassy and State Department. আর এখানে আমাদের এখনো আইএল ইস্যু হয়নি, আইএল ইস্যু হওয়ার পরে আপডেটটা জানা যাবে। আর এখন হলো একটু ভালো লাগছে 2 দিন আগে যে অস্ট্রেলিয়া জিতছে, ইন্ডিয়া হারছে ফাইনালে, যে তবুও জীবন যাচ্ছে কেটে, জীবনের নিয়মে আর ভাল লাগে না। আজকে হলো ডিসেম্বরের 8 তারিখ অ্যান্ড আইএল ইস্যু করা শুরু করছে। সো ব্যাপারটা হলো অনেক কমপ্লিকেটেড হয়ে গেছে জিনিসটা। লাইক এখন 2020 সেপ্টেম্বর কমপ্লিট হয়ে গেছে পুরোপুরি, তারপরও কিছু কিছু মানুষ আছে যে পায়নি, কেন পায়নি আই ডোন্ট নো। আবার এখান দিয়ে 2020 ডিসেম্বরের মানুষও পাচ্ছে, আবার 2021 অক্টোবরের মানুষও পাচ্ছে F4 ক্যাটাগরিতে স্পেশালি। এখন F4কে কি বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে কিনা এটা মনে হচ্ছে। লাইক 1 বছর আগে কনসুলেট অফিসার লাইভে এসে বলছিল যে 1 বছরের মতো লাগবে, আমাদের অ্যাপ্রক্স 1 ইয়ার, তো আমি ধরলাম 1.5 বছরের মতো লাগবে আর কি। সো উনি বলছিল যে মেইনলি আমাদের অ্যাম্বাসিতে ব্যাকলগটা হলো F4 ক্যাটাগরিতে। সো F4 ক্যাটাগরিতে ব্যাকলগ বেশি থাকার কারণে আই গেস ওদেরকে বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে। আবার এর মধ্যে একজন এই কথাটা বললো, আসলে বুঝতেছি না কিভাবে কি হচ্ছে, বাট যা হচ্ছে আই গেস আজকে একটু ভালো লাগতেছে। মানে মাসে আমরা 2 দিন খুব ভালো থাকি, লাইক যেদিন ভিসা বুলেটিন পাবলিশ হয়, যেদিন ভিসা বুলেটিন যেদিন ইন্টারভিউ লেটার ইস্যু হয়, যেদিন ভিসা বুলেটিন পাবলিশ হয়। ম্যাক্সিমাম মানে লাস্ট 29 মাস ধরে ভিসা বুলেটিন পাবলিশ হওয়ার পরে খুশি হইতে পারিনি, বিকজ কোনো মুভিংই হয়নি। আবার এখান থেকে আমাদের সর্বপ্রিয় ডমিনিকা রিপাবলিক, ওদের কথা শুনলে মুখ দিয়ে গালি আসে, যদিও গালি টালি দিলাম না, সেন্সর করতে আমার খুব কষ্ট লাগবে এডিট করতে। সো ব্যাপারটা হলো ওদের 2023 জানুয়ারি পর্যন্ত চলে গেছে, এখানে দেখতে পাচ্ছেন। আবার সেকেন্ড হাইয়েস্ট যারা দিছিল মানে 2023-তে ভিয়েতনাম, ওদের ডিকিউ আবার কারেন্ট হয়ে গেছে। লট অফ থিংস আর হ্যাপেনিং রাইট নাও। আর এখনো ভিসা বুলেটিন দেয়নি, আই ডোন্ট নো। মানে ভিসা বুলেটিন যে মুভ হয় সেটা আমি বিলিভ করতে কষ্ট হয়। লাইক 29 মাস ধরে আমি দেখতেছি না মুভমেন্ট। ইভেন চার্লি ওপেন হাই উনি নিজে কনফিউজড হয়ে গেছে যে কেন এটা মুভ হচ্ছে না। তো দেখা যাক কি হয় এবারে ভিবিতে। So much later that the old narrator got tired of waiting and they had to hire a new. আজকে হলো ডিসেম্বরের 17 তারিখ, আজকে আমার বার্থডে। হ্যাপি বার্থডে টু মি। কত নাম্বার বার্থডে সেটা আক্স না করাই ভালো। আসলে খুশি দেখে একটা নিউজ শেয়ার করা ছিল, সেটা অনেকদিন আগেই হয়েছে। আমি করব করে আসলে ভিডিও করা হচ্ছে না, কারণ আমি পাগল ছিলাম। ফাইনালি আফটার 29 months ভিসা বুলেটিন হ্যাজ বিন মুভড। It's only just 9 days, but it's huge for us. It gives us boost. ব্যাপারটা হলো 29 মাস পরে 9 দিন মুভমেন্ট হওয়া, এটা হিউজ, আমাদের জন্য হিউজ, স্পেশালি যারা আমরা F2B ক্যাটাগরিতে আছি অ্যান্ড অনেকদিন ধরে ওয়েট করতেছে ভিসা বুলেটিন মুভের জন্য। দেখা যাক সামনের মাসে যাতে কন্টিনিউ মুভমেন্ট হয় অ্যান্ড বছরের এন্ডিংটা ভালোই হলো যেহেতু মুভমেন্ট হয়। এখন হোপফুল দ্য বেস্ট অ্যান্ড ফিঙ্গার্স ক্রসড যে মুভমেন্ট হবে ইন ফিউচার ইনশাল্লাহ। আপডেটটা দেওয়ার পরে সাডেনলি আমার মনে পড়ছে, মানে ঘুমাইছিলাম, মাত্র ঘুম থেকে উঠছি, উঠার পরে দেখি কি এনবিসি ন্যাশনাল ভিসা সেন্টার, যার সাথে আমার এত ট্রু লাভ, তারা আমাকে ওয়েটিং মেল সেন্ড করছে। এই নিয়ে 17 নম্বর না 16 নম্বর হয়তো এদিকে। আর ভিবি মুভমেন্টের পরে আমাদের অনেক ভাই ব্রাদাররা আছে আবেগে আপ্লুত হয়ে সেটা মাইডে দেওয়া শুরু করছে। আচ্ছা বন্ধ করবো ওকে। থ্যাংক ইউ।
ফারহান এটা লিখছে আমার জন্য, আমার বার্থডে উপলক্ষে। বেলুন রাখছো, থ্যাংক ইউ। আজকে হলো 2023 27 ডিসেম্বর and one miracle happens right now. The miracle-টা হলো 2019 ফাইনালি 10 মাস পর শেষ হয়েছে, and because of F4 আমরা বাস খেতেছি। বড় কথা হলো এটা। আর সবচেয়ে বড় দিক হলো 2020-এ ঢুকছেন, 2020-এ জানুয়ারি কভার করে ফেলছেন, আমার আসলে বাকি আছে 13 মান্থ। সো হোপফুলি ইট উইল কভার ইন 6 or 8 মান্থ, জানি না বাকিটা। F4 অনেক প্যারা দিচ্ছে বর্তমানে, আর মাই পিডি নিডস টু বি কারেন্ট। আমার এখনো প্রাইভেট কারেন্ট হয় না, সো এটা কোনো এটা কোনো ইয়ে করবে না, এফেক্ট করবে না আমার কেসে। বাট হোপফুলি ইন কামিং মান্থ ভিসা বুলেটিন মুভ করবে অ্যান্ড আমার পিডি কারেন্ট হবে। ইন দ্য মিন টাইম আজকে আমি হ্যাপি, কারণ অ্যাটলিস্ট কুফা তো কাটছে। অ্যান্ড রিসেন্টলি আমি একটা কাজ করেছি, সেটা হলো আমি F4-দের গ্রুপে যে বলছি যে F4-টা অ্যাটলিস্ট 6 মান্থের জন্য অফ থাকলে আমাদের যত ব্যাকলগ আছে সব ব্যাকলগ শেষ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ আমি অনেক গালি খাইছি, আমি একটা স্ক্রিনশট দিয়ে দেবো। হ্যাঁ, কি জানি লেখছে সিলেটি ভাষা, আর এত সিলেটি কিভাবে আমেরিকা এসে গেল আমি জানলাম না। মানে আমি তো জানতাম যে সিলেটিটা লন্ডনে যায়, এখন তো সব সিলেটিটা USA-তে যাচ্ছে, মানে আলাদা একটা জোন হয়ে গেছে। লাইক আমি ছোটবেলায় শুনতাম যে নোয়াখালীরা USA-তে বেশি থাকে, এখন দেখি সিলেটিরা বেশি যাচ্ছে। যাই হোক, ভালো যাক, সবার মনে আশা পূরণ করুক, এটা ছিল আপডেট। যাই না আজকে হ্যাপিটা আবার নেক্সট মান্থে থাকতে পারবো কিনা, জীবন সুন্দর। আজকে হলো জানুয়ারি 3 তারিখ 2024। দেখতে দেখতে 2015 থেকে 2024 একটা জার্নি পার করে ফেলছি। আমার ডিকিউর আজকে না 2 দিন আগে আমার ডিকিউর 34 মাস হয়ে গেছে, 3 বছর অলমোস্ট হয়ে যাবে। আর এবার আই ডোন্ট নো এই বছর হবে কিনা। ভিসা বুলেটিন মুভ হয়েছে, ওটাতে একটু ওখানে আশাবাদী ছিলাম। আবার রিসেন্টলি ইন্টারভিউ লেটার ইস্যু হলো, কি ইস্যু হইলো না হইলো আই ডোন্ট নো। হতাশা, জাস্ট হোপ করি যে এই বছর যাতে চলে যায়। এটা অনেক লং হয়ে যাচ্ছে, আমার ডকুমেন্ট এটা অনেক লং হয়ে যাচ্ছে, আর নিতে পারতেছি না এটা। আজকে হলো জানুয়ারি 15 তারিখ 2024 and it was expected যে আমাদের মুভমেন্ট দিবে না, সেটাই হয়েছে। আমি কোমাতে ছিলাম 2 দিন দেখার পরে, আমি এক্সপেক্ট করি নাই যে মুভ দিবে বা কিছু সামথিং লাইক দ্যাট, সেটা দেয় নাই। জাস্ট F2-এ দিছে মেবি 99 ডেজ না 97 ডেজ, মানে অ্যাপ্রক্স 4 মান্থসের মতো দিছে। আবার এখান থেকে পাকিস্তান ট্রেনে 2020 নভেম্বরের 2 তারিখে দেখলাম দিতেছে, আর আমাদের এখন অক্টোবর শেষ হয়নি। সো থ্যাংক ইউ F4 ক্যাটাগরি, থ্যাংকস আ লট। তোমরা আমাদেরকে এত সুন্দর বাস দিতেছো, ধন্যবাদ। মন খুলে দোয়া করি যাতে আরো 6 মাসে F4 ক্যাটাগরি মুভ না হয়। যতজন আছে এজড আউট হয়ে যাও, আই ডোন্ট গিভ এ ড্যাম শিট। একটা লিমিটেশন থাকে ফাইজলামি করার, অনেক কিছু লিখতে ইচ্ছা করে সামটাইমস, কিন্তু লিখতে পারি না। এটাই ছিল এই বাসের আপডেট। জানুয়ারির 31 তারিখ 2024 এন্ড এখন আমার পিডি কারেন্ট হয়নি বিকজ মুভমেন্ট দেয় নাই, সেটা কয়েকদিন আগে জানতে পারছেন। আর রিসেন্টলি ইন্টারভিউ লেটার আবার ইস্যু করা শুরু করে, এন্ড দিস টাইম ইটস রিয়েলি শকিং। লাইক আমার পরিচিত একজন আছে, সে হলো 2017 F2A ক্যাটাগরি মার্চ মাসে। সো উনার ডিকিউ ছিল, উনার বোনের ডিকিউ ছিল 2022-এর জুলাইতে। সাডেনলি উনি ইন্টারভিউ লেটার পেয়ে যায়, আর উনার ডিকিউ থাকে 2023-এ। যেহেতু সেম পিটিশনারে একাধিক অ্যাপ্লিকেন্ট থাকে, সো ওই হিসাবে সে আবার ইন্টারভিউ লেটারও পেয়ে যায়। আবার এখানে আমাদের গ্রুপের সিরিয়ালে 4 জন ছিল, তার মধ্যে 2 জন পেয়ে যায় অক্টোবর 2020-এ। এখনো 2020 শেষ হয় নাই, হুইচ ইজ রিয়েলি শকিং, মানে কিছু বলার নাই। এর উপরে আবার 2 জন আছে, তাদের নাকি কালকে থেকে শুরু হয়েছে। আপনারা কেন বলতেছেন না? একজন বলতেছে তার ভাইয়ের কাছে, একজন বলতেছে তার ভাগ্নির কাছে, সে লয়ার, সবকিছু বুঝে, ভালো কথা। তো আমরা একটু ফ্রাস্ট্রেটেডই ছিলাম। আমরা তারা বলতে থাকি যে আপনি কষ্ট করে একটু ফর্ম দেন যে আপনি আয়াল পাইছেন কিনা। বলে এখন তো রাত, সকাল হলে আমি জানতে পারবো। আমি আমার ভাইকে মেসেজ দিয়ে রাখছি। সো আমরা প্রচুর লেভেলে ফ্রাস্ট্রেটেড হয়েছে। আজকে সকালে জানতে পারি যে ওয়ান অফ দ্যামের পিডি ভুল,
আমার কথা হইলো তোমরা সামান্যটুকু নলেজ তোমাদের নাই পিডিআর ডিকিউ জিনিসটা কি, তো তোমরা কিভাবে ইবিএসে যাবে। আবার আরেকজনকে দেখলাম এখানে স্ক্রিনশট দেখতে পাচ্ছেন, তার 2-1G দেওয়া হয়েছে। 2-1G দেওয়ার পরও সে কোশ্চেনারিজ এর মধ্যে আবার ভুল কোশ্চেনারিজ সেন্ড করে দেয়, মানে কি বলবো। আবার এর মধ্যে আরেকজনকে দেখলাম পিকুলিয়ার, যে তার মা সিটিজেন হয়েছে, সে নাকি এখন তাড়াতাড়ি পেয়ে যাবে। আমি এটা সেপারেটলি একটা ভিডিও বানাবো, যে মিসকনসেপশনস আছে আমাদের মধ্যে, যদি আমি কখনো যেতে পারি তখনও এটা আমি পোস্ট করে, আমি ওটা রেকর্ড করে রেখে দেবো এখানে থাকতেই, কারণ ওখানে গেলে মনে থাকবে না যে সিটিজেন হয়ে গেলে যে F2B ক্যাটাগরি তাড়াতাড়ি যাবে বা আর্লি যাবে। সো এটা নিয়ে আমি একটা ডেডিকেটেড ভিডিও বানাই দিব। এই ছিল জানুয়ারির 31 তারিখ 2024-এর আপডেট। জানি না এখন ভিসা বুলেটিন কি করে না করে, আর এখনো 2020 শেষ হয় না, উল্টা পাল্টা আয়াল দেওয়া শুরু করছে। 2022-এর জুন মাসের মানুষও F4 ক্যাটাগরিতে আয়াল পাচ্ছে। আসলে যেটা বুঝতেছি, ফার্স্ট ইন ফার্স্ট আউট ম্যানারটা শুধুমাত্র F2B এন্ড F1 ক্যাটাগরির ক্ষেত্রেই প্রযোজ্য হচ্ছে। F2A, F3, F4 এর ক্ষেত্রে কোনো ধরনের ফার্স্ট ইন ফার্স্ট আউট কোনো কিছুই মানা হচ্ছে না। ডিপ্রেসড, আপসেট। এটা কিভাবে বলবো আমি জানি না, মানে এক্সাইটমেন্ট হওয়া উচিত না আমার ইমোশনালি কান্নাকাটি করা উচিত। ফাইনালি আমার পিডি কারেন্ট হয়েছে। এটা একটু লং স্টোরি আর কি। সেটা হলো 10 ফেব্রুয়ারি, আজকে হলো 14 ফেব্রুয়ারি। হ্যাপি F2B ডে, এটা আমাদের পক্ষ থেকে সবাইকে হ্যাপি F2B ডে। সো জিনিসটা হলো, এখানে একটা ভিডিও আছে, এখন দেখবেন। এটা দেখা ফিলিংস কি? Brother, how you are feeling right now after seeing this? BAL. After seeing this. প্লেন দেখলে খুব অসুস্থ লাগে। আরে তোমরা এরকম প্লেনে কবে আমি উঠবো? আমরা আগের দিন লেকে দেখা করি, আমি বশির ভাই, হোসেন ভাই, আলামিন ভাই, সামিউল ভাই সবাই আসি। সো আমরা অনেক ফ্রাস্ট্রেশনও ছিলাম যে 9 দিন মুভ দেওয়ার পরে কেন আর মুভ দিল না, বা কেন অফ ছিল। আর ওইটা নিয়ে ফার্স্ট্রেটেড হয়ে, মানে আমি এত বেশি ফার্স্ট্রেটেড হয়ে গেছিলাম যে আমি কখনোই এরকম লাস্ট 3 বছরে কখনো আমি উল্টাপাল্টা কথা বলি না। দ্যাট নাইট আমি অনেক উল্টাপাল্টা কথা বলছি, অনেক গালাগালি করছি, অনেক কিছু করছি। তারপরে বাসায় এসে খেয়ে দিয়ে ঘুমাই গেছিলাম। আমি এক্সপেকটেশনই রাখিনি যে এবার আসলে মুভ হবে বা কিছু হবে, এক্সপেকটেশন 0 ছিল। ঘুমাইছিলাম, মাহি ভাই ফোন দেয়, আমি ঘুমাইছিলাম একদম, মানে কি বলে এটাকে বলে ডিপ স্লিপ, একদম ডিপ স্লিপে ছিলাম। সো মাহি ভাই ফোন দিয়ে বলতেছে যে আপনার ভাই আপনার পিডি কারেন্ট হয়েছে। আই ওয়াজ লাইক, হ্যাঁ মজা নিতেছেন? কারণ এর আগে রেনুমা, সাদিক ভাই আর মাহি ভাই 3 জন মিলে আমার সাথে একটা প্র্যাঙ্ক করছিল মেবি সেপ্টেম্বরের দিকে, যে ভাই সেপ্টেম্বর না, এটা হলো মেবি নভেম্বরের দিকে, যে ভাই ভিবি মুভ হয়েছে, আপনার দেখেন, ঘুম থেকে উঠে দেখেন। আমার ঘুম থেকে উঠাইছে, আমি অসুস্থ ছিলাম। আমি ওনাকে বলতেছিলাম যে ভাই আপনি তো মজা নিতেছেন, আপনার কি মনে হয় আমি এত রাতে আপনাকে মজা নিব আপনার সাথে? তখন রাত 4টা বাজে, আমি ঘুমাইছিলাম, 1 লাফ দিয়ে উঠছি, আমি পারে জায়গায় ডাকা শুরু করেছি, ভাই আমার পিডি মনে কারেন্ট হয়েছে। আমি মোবাইলটা নিয়ে জাস্ট আমি ওয়েবসাইটে ঢুকবো, দেখি লোডিং হইতেছে, লোডিং। সো পরে দিলাম মোবাইলে আছাড় দেওয়ার পর আবার নতুন করে ট্যাব ওপেন করে রিফ্রেশ করলাম। তারপরে ঢুকার পরে দেখি আই ওয়াজ শকড, 52 ডেইজের মুভমেন্ট দিছে। এন্ড এখন আছে কারেন্টলি নভেম্বরের 22 তারিখে 2015। আমি ভাবছিলাম অনেক ইমোশনাল হয়ে যাবো বলার সময়, বাট আই এম নট। মেবি ইমোশনটা এক্সপ্রেস করা, ওদিনকে যদি ভিডিওটা করতে পারতাম তাহলে মনে ইমোশনটা এক্সপ্রেস করতে পারতাম, কিন্তু ওই টাইমটা আমি আসলে অসুস্থ হয়ে পড়ছি। যেদিন কারেন্ট হয়েছে ওদিনকে আমি অনেক অসুস্থ হয়ে পড়ি। আমি মানে আমার জ্বর, ঠান্ডা, কাশি, গলা ব্যথা সব একসাথে। এখন আমি সুস্থ না, আমার গলা এখনো ব্যথা। সো পরে আব্বুকে ফোন দিয়ে, আব্বু দেখি কান্নাকাটি শুরু করে। আমার আম্মুকে ফোন খুঁজতেছি, আম্মু বোনের বাসায় গেছে। আমার বোনকে ফোন দিই, বোন বলে আম্মা বাইরে চলে গেছে। সো এই তো আবার ফোন এসে পড়লো।
সো ওদিনকার থেকে আমি অনেক অসুস্থ ছিলাম, আর আমি মানে কারেন্টের যে ফিলিংসটা, এটা আসলে মানে অনেক লম্বা হয়ে গেছে ভিডিওটা, কিন্তু এটা আসলে আমরা যারা সাফারার তারা এটা ভালো করে বুঝতে পারবে যে মানে কতটা পেইন ছিল লাইফে। লাইক আমার অলমোস্ট 36 মান্থে, যে মার্চের 1 তারিখে আমার 36 মান্থ আমার ডিকিউর, অ্যান্ড ওই দিনে আমার পিরিয়ডে কারেন্ট হয়েছে। অ্যান্ড হ্যাঁ, এখন একটু ভালো লাগতেছে, কারণ সেটা হলো আমার ভিসা নাম্বারটা অ্যাভেলেবেল হয়েছে। আমি জানি আমি এখন ভিসা পাবো, এন্ড আমি আমার ড্রিম কান্ট্রিতে যেতে পারবো। বাট এটার জন্য আমার লাইফে আমি অনেক বড় ক্ষতি করে ফেলছি, অনেক কিছু হারাইছি, অনেক কিছু আমি স্যাক্রিফাইস করছি, এন্ড সেটা একান্ত আমার ভুল ছিল। আসলে অনেক কিছু বলতে চাই, কিন্তু ওই ইমোশন হয়ে যায় মাঝে মধ্যে আর কি। তো এটা আসলে কন্ট্রোল করা উচিত, কারণ একটা কথা আছে না ছোটবেলা থেকে সেখানে যে মার্দ কো কবি দর্দ নেই হতা, মানে ছেলেরা কেন কান্না করবে, এটা আমিও বলি আমার ভাইগনাকে। পরে আমার ভাইগনা সকালবেলা উঠে বলে কি, ওর তো পিটি কারেন্ট আছে, আমার তো বিলিভ হচ্ছে না, মানে অনেক টেনশনে পড়ে গেছে যে ও কার সাথে ঘুরবে, কার সাথে যাবে, কারণ জন্মের পর থেকে আমার সাথেই ছিল। তো ওর মানে একটু, আর পিটি কারেন্টের পর থেকে না আসলে একটু মানে বাসা সবাই অনেক হ্যাপি, কারণ এখন একটা গতি আসছে যে অনেক কিছুতে হবে। তারপরে আবার আচ্ছা, যেটা মেইন জিনিস সেটা বলতে ভুলে গেছি, আমার যখন পিরিয়ডটা কারেন্ট হয় রাতে 4টার দিকে আমাকে ফোন দিয়ে দিতে আমার ভাই ব্রাদার, ক্লোজ ভাই ব্রাদার, আমার আপুরা যারা আছে, আমার ফ্রেন্ডরা যারা আছে, ফোন দিতেছে। মানে আমি শকড যে আমার পিরিয়ড কারেন্টে তারা এত খুশি। আমাকে তো মিশেল ভাই তো ডাইরেক্ট 2000 টাকা পাঠায়, বলে কি এখনই আপনি ধানমন্ডি লেকে যাবেন, চটপটি খাবেন ভোর 6টার সময়। আমি ভোর 6টার সময় ধানমন্ডি লেকে কিভাবে যাবো ভাই, আমাকে এটা বলেন আপনি। তারপর আমাকে মাসি আপু বলে, ভাই আপনি এখনো পুলিশ ক্লিয়ারেন্স করেন নাই কেন? আবার মরিয়ম আপু বলতেছে, তোমার আইএল কবে আসবে, ইন্টারভিউ লেটার কবে আসবে? আমার মানে পিটিটা মাত্র কারেন্ট, একটু সময় দেন, আমার কজম করতে দেন। আবার এখান থেকে আর খাইরুল ভাই বলতেছে, ভাই ইমো ডাউনলোড করেন। এখন তো আপনি বলবেন, আপনার বউ বলবে স্বামী বিদেশ। আমি সব স্ক্রিনশট মানে এখানে পপ আপ হইতে থাকবে একটু পর পর, অনেকগুলা স্ক্রিনশট হয়েছে, এগুলো আমি মেমোরি হিসেবে রেখে দিচ্ছি, কারণ আমি জানি এই জার্নিটা কত লম্বা ছিল, কত কিছু ছিল। 8 বছর 4 মাস, আর এটাকে 2 পার্টে করবো আমি, কারণ এটা অনেক বড় হয়ে গেছে মানে আমার জার্নিটা। সো এরপরে নেক্সট আপডেট একবারে আমি ইন্টারভিউ লেটার পাওয়ার পরে অ্যাড করব। এখন যতদিন লাগে চেষ্টা করবো যে ছোট ছোট আপডেট আগে আগে অ্যাড করে দিলে ডেট মেট দিয়ে অ্যাড করে দিব। এই তো আসলে ভালো লাগতেছে, ইমোশনাল হয়নি, কোনো কান্নাকাটি করিনি। And yeah, finally after 45 months আমার ডিকিউর, আমি ফাইনালি হ্যাপি হব না স্যাড হব না কান্না করবো, আই হ্যাভ নো ফিলিংস নাও, কারণ মাঝখান দিয়ে অনেক কিছু হয়ে গেছে। মার্চ মাসে লাস্ট যখন পিডি কারেন্ট হয়, মার্চের পর অনেক গ্যাপ পড়ে গেছে, অলমোস্ট এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর ডিসেম্বর, অলমোস্ট 7 মান্থস হয়ে গেছে আমি কোনো আপডেট দিতে পারিনি। কারণ ভেবেছিলাম মার্চ মাসে একটা ইয়ে হয়ে গেছিল, লাইক একটা মেডিকেল হয়েছিল যে জানুয়ারি পর্যন্ত অনেক F2B F1 এরা পেয়ে গেছিল। সো আমি ভাবছিলাম যে মার্চে হয়তো রোজার মধ্যে যখন লেটারটা ইস্যু হবে তখন পাবো, কিন্তু না, মার্চে যে দেখি কি নভেম্বরের লেটার ইস্যু করা শুরু করে। না, এত পরিমাণ F4 বাংলাদেশে, মানে আমাদের মতো সিঙ্গেল অ্যাপ্লিকেন্টদের আসলে খুব কষ্ট হয়ে যাচ্ছে। আর যাই হোক, ফাইনালি পেয়েছি, এটা হলো সবচেয়ে বড় কথা। আমার ডেট পড়েছে জানুয়ারি 5 তারিখে। ইন দ্য মিন টাইম আমাদের দেশের যে ফ্যাসিস্ট সরকার ছিল সেও পালাই গেছে, অনেক কাহিনী হয়েছে জুলাই আগস্টের দিকে। তো তখন এম্বাসি বন্ধ ছিল, আমি তো ভেবেছিলাম জুলাইয়ের দিকে হয়তো লেটার পেয়ে যাবো, কিন্তু না। যাই হোক, যেটা হয়ে গেছে, আসলে রাজনৈতিক কথা না বলে অনেক কিছু বলা হয়ে যাবে পরবর্তীতে। ফাইনালি ইন্টারভিউ লেটার পেয়েছি, এটাই হলো সবচেয়ে বড় কথা। আর 14 তারিখে, ডিসেম্বরের 14 তারিখে আমি মার্কিউরি মেডিকেল এক্স ওয়াহাবে আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি সকাল 10টায় মেডিকেলের। আর আমার চিলা মুরগি দেখে বুঝতে পারতেছেন যে আমি কেন চিলা হয়ে গেছি, কারণ 2016 সালে যখন ডিকিউর জন্য আমি সাবমিট করি সবকিছু, তখন আমার চিলা মুরগি ছিল। তো এটা কোনো ম্যাটার করে না, বাট আমি কোনো রিস্ক নিতে চাচ্ছি না আপাতত। মানে অনেক বছর হয়ে গেছে, লাইক 10 বছরের মতো হয়ে গেছে। এই নভেম্বরের 3 তারিখে আমার 9 বছর হয়েছে, 10 বছর রানিং হয়েছে। অনেক ফ্রাস্ট্রেশন উপর দিয়ে গেছে, অ্যান্ড আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু মাই গ্রুপ। মানে আমার গ্রুপের লোকজন আমাকে অনেক হেল্প করছে, অ্যান্ড দে আর সো হ্যাপি যে আমাকে ফোন দিয়ে এখনো কনভারসেশন করতেছে। আজকে হলো ডিসেম্বরের 4 তারিখ,
আমাকে এখনো কনগ্রাচুলেশন বলে অনেকে। আর কোনো কিছু পোস্ট করলে ভাইয়া আপনি এই সময় ওইখানে থাকবেন, আপনার স্ক্রিনশট গুলো দেখতে পাচ্ছেন, এই সময় ওইখানে থাকবেন আমেরিকাতে। ইনশাল্লাহ আমার সাথে যারা ক্লোজ আছেন, আমার গ্রুপের F2B সদস্য যারা আছেন, ইনশাল্লাহ এই পর্যন্ত যারা দেখতেছেন, আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ। অনেক সময় অনেক কথা বলে ফেলছি, অনেক সময় অনেক গালাগালি করছি, অনেক সময় ধমক দিছি বড়দেরকে। আই এম রিয়েলি সরি ফর দ্যাট। আমি চেয়েছি আমি যতটুকু আমার যতটুকু নলেজ আছে আমি হেল্প করার জন্য, কারণ সবাইকে তার আমি হেল্প করতে পারবো না, সবাই আমার সাথে ভালো সম্পর্কও থাকবে না। সো একটা মানুষের কথা ইন্ডিভিজুয়ালি আসলে আমি কাউকে থ্যাংক ইউ দিতে চাইছি না, হোল গ্রুপের মেম্বারদেরকে আমি থ্যাংক ইউ দিচ্ছি। অ্যান্ড ইন্ডিভিজুয়ালি একটা মানুষের নাম আমার বলতে হবে, সেটা হলো আনামুল হক। থ্যাংক ইউ ব্রাদার, আপনার জন্য আমার ডিকিউটা একটু আর্লি হয়েছে, আদারওয়াইজ আমি যে ট্র্যাপের মধ্যে পড়েছিলাম, ইউ নো অল দ্য থিংস। তো আপনি আমাকে যদি ওই টাইমে হেল্পটা না করতেন, আমি হয়তো আজকে লেটারটা না পেতাম, এই সময়টা আমি লেটার না পেতাম। আর এই তো এর পরবর্তী আপডেট, আসলে আপডেট বলতে কি, এর পরবর্তী থেকে ইনশাল্লাহ ব্লগ কন্টিনিউ হবে। আমি আসলে অনেকদিন ধরে ব্লগিং করতেছি না, তো আমার একটু জড়তা লেগে গেছে। তো এই এতটুকু পর্যন্ত যারা এসেছেন আমার গ্রুপের সদস্যরা, ইয়েস ফাইনালি আমি লেটার পেয়েছি। আর আপনারা যখন ভিডিওটা দেখতেছেন আমি হয়তো আমেরিকায় আছি। ইনশাল্লাহ দোয়া থাকবে মন থেকে আপনাদের জন্য যে আপনারাও যাতে লেটারটা তাড়াতাড়ি পেয়ে যান। আর আমার ডকুমেন্টারি এখানে শেষ হচ্ছে, এখন থেকে শুরু হবে যে আমার মেডিকেল জার্নি থেকে শুরু করে আমার ভিসা নেওয়ার পর থেকে আমার ট্রাভেল, ওইখান থেকে ব্লগটা শুরু হবে ইনশাল্লাহ। পরবর্তীতে দেখা হবে। সো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। ইনশাল্লাহ আমেরিকাতে দেখা হবে। পিস।